আবার কোনো বইয়ে স্মল বি দিয়ে ডিনোট করেছে, একই ব্যাপার, স্মল বি আর ক্যাপিটাল বি এর মধ্যে এখানে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, কিন্তু ক্যাপিটাল ডি আর স্মল ডির মধ্যে পার্থক্য আছে। তাই এটা বোঝা গেল স্যার, এটুকুন বুঝে গেলাম যে আপনি এরিয়া মুভমেন্ট করবেন, তাহলে এই হ্যাচিং জায়গাটার এরিয়া নেব। এই হ্যাচিং জায়গাটার এরিয়া কি, আমি এখানে ক্যাপিটাল বি দিয়েছি, এই হ্যাচিং জায়গাটার আমার এরিয়া হচ্ছে তোমার ক্যাপিটাল বি ইন্টু এর ডেপথ কত, এর ডেপথ হচ্ছে এক্স এ ইন্টু এক্স সাফিক্সে এ, ঠিক আছে, এর এরিয়া, আমাকে এরিয়া মোমেন্ট নিতে হবে, তাহলে বি ইন্টু এক্স এ লিখলাম। এবার মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার মনে প্রশ্ন আসতে পারে, দাদা কোথা থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেবো, এই কম্প্রেশনের যে কংক্রিট রয়েছে সেই কংক্রিটের সিজি থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেবো, তার মানে এটুকুন ডিস্টেন্স, এটা হচ্ছে সিজি পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে সিজি পয়েন্ট। এটা যদি এক্স হয় তাহলে এই সিজির ডিস্টেন্স কত হবে এক্স, এটা এক্স এ, এক্স নয় এটা এক্স এ বাই টু, তাহলে কি লিখলাম বি ইন্টু এক্স এ বাই টু, এটা ওপরের কম্প্রেশনে যে কংক্রিটটা রয়েছে সেই কংক্রিটের এরিয়া মোমেন্ট লিখে দিলাম। এবার নিচে যে স্টিলটা রয়েছে, এখানে স্টিলটাকে আমি এএসটি দিয়ে ডিনোট করছি, এই স্টিলের আমাকেও এরিয়া মুভমেন্ট নিতে হবে, স্বাভাবিক তো, দুটোরই এরিয়া মুভমেন্ট নিতে হবে, একে আমি এএসটি দিয়ে ডিনোট করছি। এই স্টিলের এরিয়া মুভমেন্ট কি করে নেব, আচ্ছা আমি আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম, এই এরিয়াকে এম ইন্টু এএসটি লেখা হয়, ঠিক আছে, এটা নিয়ে কারোর কনফিউশন থাকলে ব্যাচের পরে আমাকে জিজ্ঞাসা করবে এটা এম ইন্টু এএসটি কেন লেখা হয়। তো এই স্টিলের এরিয়াকে এম ইন্টু এএসটি দিয়ে লিখলাম, এম ইন্টু এএসটি, এবং এই টোটাল ডিস্টেন্সটা কত, এই সিজি অফ দা স্টিল থেকে ওপরের টপ ফাইবার অব দি ডিস্টেন্স হচ্ছে স্মল ডি, আর এটুকুন ডিস্টেন্স হচ্ছে এক্স এ, তাহলে রিমেনিং আমার ডিস্টেন্স কত হয়ে গেল ডি মাইনাস এক্স এ, ঠিক আছে, ডি মাইনাস এক্স এ কিসের ডিস্টেন্স, সিজি অফ দি রেনফোর্সমেন্ট থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স, ডি মাইনাস এক্স এ লিখলাম, ডি মাইনাস এক্স এ দিয়ে অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বের করলাম। এটা টোটালটাই হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড। কারণ আগের দিন আমাকে ব্যাচে একজন বলছিল যে দা ওই মোমেন্ট, কে বলছিল যেন যে মোমেন্ট বের করব, ঠিক আছে, তো মোমেন্ট বের করতে গেলে এই প্রসিডিওর গুলো লাগবে, এছাড়া মোমেন্ট বের করতে পারবে না। এটা হচ্ছে তোমাদের ওয়ার্কিং স্টেট মেথডের মোমেন্ট বের করার ফর্মুলা। কেউ একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, নোট ফোট করার দরকার নেই, স্ক্রিনশট নিয়ে নাও, বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে পড়ার পরে নোট নোট করে নেবে, ঠিক আছে। তানিয়া বা তোমরা দুজনের মধ্যে একজন নাও, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এরপরে দেখো একই কাজ একই জিনিস করব, কিন্তু লিমিট স্টেট মেথডে, ঠিক আছে। তো লিমিট স্টেট মেথডে আছে, তোমাদের বলেছিলাম যে আজকে তোমরা ইয়েটা নিয়ে বসো, ওই IS-456 নিয়ে বসো। IS-456 কি বসেছো কি প্রত্যেকে? IS-456 এর পেজ নাম্বার 96, পেজ নম্বর 96 বের করো, পেজ নম্বর 96 বের করো। এই আবির তুমি আছো তো? এই যারা দেখো আগের দিন আমার একটু বলতে ভুল হয়, মানে গুলিয়ে যায়, তো এত সোজা জায়গা তো নয় এগুলো, ঠিক আছে, দেখে নাও এই জায়গাটা। আচ্ছা দেখো IS-456 এর পেজ 96 ক্লজ হচ্ছে G1.1, তার এ দেখো আমি এখানে লিখে দিয়েছি, না থাকলেও পরে দেখে নিও, স্ক্রিনশট নিয়ে রাখো এই জায়গাটার, এই পেজ 96 এর G1.1 ব্র্যাকেটে এ, এখানে একদম এটা তোমার একটা ইকুয়েশন লিখে দিয়েছে, এখানেও তাই আমি খুঁজছি কি একই জিনিস খুঁজছি, তো অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস খুঁজছি, ওটা ওয়ার্কিং স্টেটে খুঁজলাম, এবার লিমিট স্টেটে খুঁজবো, আর কিচ্ছু না। ওখানে জাস্ট একটা ইকুয়েশন বলে দিয়েছে, হয়তো প্রত্যেকে দেখতে পাচ্ছ, এক্স ইউ বাই ডি ইকুয়ালস টু এই 0.87 এফ ওয়াই ইন্টু এএসটি বাই 0.36 এফসি কে বি ইন্টু ডি, ঠিক আছে। তো আমি বেসিক্যালি এইভাবে কোনোদিনও করিনি, আমি এত বড় ফর্মুলা টর্মুলা ওই কলেজের সময় ওই কোডের মধ্যে লিখে নিয়ে যেতাম, কিন্তু চাকরির পরীক্ষার সময় মনে রাখিনি, কারণ এগুলো মনে থাকে না অ্যাকচুয়ালি। তো অ্যাজ পার আইএস কোড হচ্ছে এই ফর্মুলাটা আইএস কোডে লেখা আছে, আইএস কোডে লিখলাম, এবার আমাকে এক্স ইউ বের করতে হবে। এক্স ইউ কি, এখানে যেটা লিখে দিয়েছি অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এক্স এ, এখানে সেটা এক্স ইউ, কোনো পার্থক্য নেই তো এই দুটোর মধ্যে, ঠিক আছে। তো এবার বলতে পারো স্যার এটা খুঁজবো কি করে, এবার দেখো কিছুই না, এই এক্স ইউটাকে রাখলাম, আর এই নিচে যে ডি ছিল, এই যে নিচে যে ডি ছিল, এই ডিটাকে কোনাকুনি গুণ করে এখানে দিয়ে দিলাম, এখানে ডিটাকে লিখে দিলাম, এই হচ্ছে সেই ডি, ঠিক আছে। তাহলে আমার এক্স ইউ ফ্রি হয়ে গেল, এক্স ইউ ফ্রি হয়ে গেল, এক্স ইউ নিচে যে ডি ছিল সেই ডিটা তোমার এখানে চলে আসলো। এবার আমি কি করছি, এই ডিতে ডিতে কাটলাম, এই ডিতে ডিতে কাটলে কতটুকুন হচ্ছে 0.87 এফ ওয়াই ইন্টু এএসটি থাকছে ওপরে, আর নিচে থাকছে 0.36 এফসি কে ইন্টু বি। এ দুটোর ক্যালকুলেশন করবে, এ দুটোর ক্যালকুলেশন থেকে আমরা এক্স ইউ পেয়ে যাবো, এ দুটোর ক্যালকুলেশন থেকে আমরা এক্স ইউ পেয়ে যাবো
তো এবার আমাকে তো একজন বললো যে দাদা, তো তুমি তো অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস তো বের করে দিলে, এটা পদ্ধতি, যদি IS 456 এর এই ক্লসটা যদি মনে রাখতে পারি তাহলে এটা বইয়ের আকারেই বের করে দেবো, ঠিক আছে, কোনো আপত্তি নেই। কিন্তু শর্টে কি করে বের করবো, এত কিছু মনে রাখা যায় না পরীক্ষা হলে। এই মাইক কে বন্ধ খুলেছো, বন্ধ করো তো মাইক, ভ্যাস ভ্যাস আওয়াজ আসছে। এবার দেখো, এবার কি, আচ্ছা আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম, আগের দিন যারা যারা ভাই পড়নি তারা আমার একটা সেকেন্ড ভিডিওটা দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখিয়েছিলাম এটা কম্প্রেশনের ভ্যালু, আর এগুলোতে যাচ্ছি না, ওই ভিডিওতে ক্লিয়ারলি দেওয়া আছে। কম্প্রেশনের ভ্যালু কত, 0.36 এফসিকে বি ইন্টু ডেক্স ইন্টু এক্সইউ। আর টেনশনের ভ্যালু কত, টেনশনের ভ্যালু 0.87 এফওয়াই ইন্টু এএসটি। এটা তো বুঝলাম যে টেনশন আর কম্প্রেশনের দুটো আপনি ভ্যালু লিখেছেন। এবার আমাকে একজন বললো স্যার একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারে এই কম্প্রেশন আর টেনশনের ভ্যালু তো সমান হতে হবে, তা না হলে কি হবে। আমি বললাম তা না হলে কি হবে, ও আমাকে বললো তা না হলে তো এখানে একটা কাপল জেনারেট হবে। তারপরে সবাই জানি এগুলো আমরা ইসে পড়েছি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়েছি, টেনশন আর কম্প্রেশনের মধ্যে, টেনশন আর কম্প্রেশন বা দুটো ফোর্স আনইকুয়াল ফোর্সের মধ্যে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকে তাহলে তাদের মধ্যে কাপাল সৃষ্টি হয়। তো আমার তো বিমটা তো একটা স্থির বিম, এখানে তো কাপাল সৃষ্টি করলে চলবে না। তাহলে এটুকুন বুঝলাম টেনশন আর কম্প্রেশন সমান হবে। তাহলে আমি যেভাবে মনে রেখেছি, তো এই দেখো টেনশন যে কম্প্রেশন আর টেনশন সমান। এবার তুমি এখানে কম্প্রেশনের ভ্যালু লিখলে, এখানে টেনশনের ভ্যালু লিখলে, তো কম্প্রেশনের ভ্যালু টেনশনের ভ্যালু কি করে মনে রাখবো, এটা তো মনে রাখতেই হবে, এটা মনে না রাখলে লিমিট স্টেটের অঙ্কই তুমি করতে পারবে না, ঠিক আছে। এবং এটা মনে রাখার পদ্ধতিও আমি বলে দিয়েছি। এবার এখান দিয়ে পদ্ধতি দেখো, এই এক্সইউ রয়েছে, এই এক্সইউটাকে আমি এক্সইউর মতন রাখলাম, এই পুরো বাদবাকিটাকে এই 0.87 এফওয়াই নিচে নিয়ে চলে গেলাম। তো নিচে নিয়ে চলে গেলে এটুকুনি পড়ে থাকছে, কিন্তু আমার দেখো এটুকুন পড়ে থাকছে 0.87 এফওয়াই ইন্টু এএসটি, 0.36 এফসিকে ইন্টু বি। এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, সেম ভ্যালু দুটো। ফলে তুমি যেভাবে একটা ইচ্ছা মনে রাখতে পারো। কিন্তু হ্যাঁ বলো। ওই যে এটা ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসের ফর্মুলা। হ্যাঁ, এটা ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসই তো বের করছি আমি। আমি তো ডেপথ অফ দা নিউট্রাল অ্যাক্সিসই তাহলে বের করছি, অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসই তো বের করছি। হ্যাঁ বলো। বলে আর একটা স্যার বার করেছে, মানে এই প্রিভিয়াস এর কোশ্চেন ঘাটছিল, মানে ওটাতে করলাম স্যার ওই সিগমা সিবিসি। পরে দেবে, পরে দেবে, পড়াতে দাও, পড়াতে দাও, পরে দেবে, ঠিক আছে। কোশ্চেন এরকম ঘাটলে হবে না, কি পার্টিকুলার কোশ্চেন দেবে, এখন পড়াতে দাও। তো এই এক্সইউ বের করলাম, এই এক্সইউ হচ্ছে অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস না বের আমি করলাম। বলছিলাম স্যার লিমিট স্টেট আর ওয়ার্কিং স্ট্রেসের কি একই নিয়ম? তুমি কি একই নিয়ম, এই অন্য কেউ বলো, ও ছাড়ো, অন্য ইয়েই বলো, আবিরই বলো, এটা কি একই নিয়ম হলো? লিমিট স্টেটের অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস আর ওয়ার্কিং স্টেটের অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বের করার কি একই নিয়ম? না না স্যার, না না, দুটো তো আমি দেখালাম, এটা হচ্ছে ওয়ার্কিং স্টেটের না না অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বের করার নিয়ম, আর এটা হচ্ছে লিমিট স্টেটের অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস লিমিট স্টেটের দুভাবে বের করতে পারি, এই এ হচ্ছে আমি আইএস কোডের সাহায্যে, আর এই বি হচ্ছে আমি ক্যালকুলেশনের সাহায্যে, দুটো বের করেই আমার সেম রেজাল্ট আসবে। তারপরে কেন তোমরা একই নিয়ম বলছো? খুব সোজা জিনিস তো এই জায়গাটা ঠিক আর আছে কি। হ্যাঁ, তো তুমি একটা বলে স্ক্রিনশট তুলে নাও, এগুলো গুলাতেই পারে, গুলালে জিজ্ঞাসা করবে, আমি দুবার চারবার বাজে কথা বললেও তোমার অ্যান্সার আমি দেবো উত্তর। এবার আমাকে আসবে হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। এবার আমাকে পড়তে পড়তে একজন বললো দাদা, অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস আর ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসের মধ্যে মূল পার্থক্য তুমি বলো। আচ্ছা দেখো, মূল পার্থক্য কিছুই না, ধরো এখানে 1000 টন লোড আসছে, 1000 টন লোড আসছে কোনো কারণে, 1000 টন লোড আসার ফলে এই যে কংক্রিটের তো একটা ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালু রয়েছে, যেটাকে আমরা সিগমা সি বিসি দিয়ে ডিনোট করি, আর স্টিলের ক্ষেত্রে সেটাকে সিগমা এসটি দিয়ে বা সিগমা এসটি বাই এম দিয়ে ডিনোট করি। কোনো কারণে কংক্রিটের এই সিগমা সিবিসি আর সিগমা এসটি যদি একই সময়ে রিচ করে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, তার জন্য যেই নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ তাকে আমরা বলবো অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। বোঝা গেল অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কাকে বলে? টেনশনের স্টিল আর কম্প্রেশনের কংক্রিট একসাথে, এই বইয়ে ভাষাটা লেখা আছে সাইমেন্টেনিয়াসলি যদি তাদের ম্যাক্সিমাম ভ্যালু রিচ করে, তখন তাকে আমি বলবো অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, তার নিউট্রাল অ্যাক্সিসের ডেপথকে এই টপ ফাইবার থেকে। যদি তাদের মধ্যে যদি কোনো ডিফারেন্স হয়ে যায়, ডিফারেন্স বলতে কিরকম, ধরো কংক্রিটের যেই অ্যাকচুয়াল কংক্রিট ধরো ম্যাক্সিমাম স্ট্রেস আগে রিচ করলো, স্টিল তখনও ম্যাক্সিমাম স্ট্রেস রিচ করতে পারলো না, বা ভাইস ভার্সা, স্টিল ধরো ম্যাক্সিমাম স্ট্রেস রিচ করলো, কংক্রিট ম্যাক্সিমাম ডেপথ রিচ করতে পারলো না। এই জাতীয় তো হতেই পারে, এই হলে তার জন্য তো একটা নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ থাকবে, ঠিক আছে। এই ক্ষেত্রে ধরো এই একটা ক্ষেত্র,
ধরো হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে স্টিল তার ম্যাক্সিমাম ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এ থেকে বি, এখানে কি দেখিয়েছি, এখানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত হচ্ছে স্টিলের ম্যাক্সিমাম স্ট্রেসের জোন বা ম্যাক্সিমাম, এখানে আমি স্ট্রেন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি এঁকেছি, এখানে আমি স্ট্রেস ডায়াগ্রাম আঁকিনি। স্টিল ম্যাক্সিমাম এ থেকে বি পর্যন্ত এর স্ট্রেন, ঠিক আছে, স্টিল এ থেকে বি পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তখনও কিন্তু কংক্রিট তার ম্যাক্সিমাম অবধি পৌঁছায়নি, এরকম যদি হয়, তবে সে বা ভাইস ভার্সা, যদি ধরো কংক্রিট পৌঁছে গেছে সি থেকে ডি অবধি ম্যাক্সিমাম, স্টিল পৌঁছায়নি, এইসব ক্ষেত্রেও তো একটা ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস থাকে, ঠিক আছে। যদি সাইমেন্টেনিয়াসলি পৌঁছায় একসাথে, তাহলে তাকে বলবো অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। যদি একসাথে না পৌঁছায়, কখনো কংক্রিট পৌঁছাতে পারে ম্যাক্সিমাম ভ্যালুতে তাড়াতাড়ি, কখনো স্টিল পৌঁছাতে পারে, ওগুলোর ক্লজ আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। সেই সব কারণে যেই ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসের তৈরি হয়, সেই সব কন্ডিশনে তৈরি হওয়া নিউট্রাল অ্যাক্সিসের ডেপথকে এক্সসি দিয়ে ডিনোট করে, এক্সসি। এই এক্সির ইঞ্জিনিয়ারিং নাম হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। এ দেখো এরপরে আমি লিখেছি, বোঝা গেছে ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কাকে বলে? এগুলো কিন্তু ভাইবার খুব কমন কোশ্চেন, ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বাদ বাকিরা বলো, তুমি বুঝবে আমি জানি কম বেশি, ঠিক আছে। তো কারো সমস্যা হলে আমাকে বলবে, দাদা বুঝতে পারিনি, আমি আরেকবার রিপিট করব, কিন্তু এগুলো লাগবেই পরীক্ষার হলে। তো ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এর ফর্মুলা কি? হ্যাঁ, তুমি কোন জায়গাটা বোঝোনি বলো, পার্টিকুলার জায়গাটা সঙ্গে সঙ্গে বলো না কেন তাহলে? আমি অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস আর ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস মানে বারবার এই জায়গাটা আমার ভুলে যাচ্ছি। দেখো অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে, মানে আমি যদি দাঁড়াও থামো আরেকবার শোনো, যদি কোনো কারণে স্টিল আর কংক্রিট, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টিল, স্টিলের ম্যাক্সিমাম ডেপথ অফ স্টিলের ম্যাক্সিমাম স্ট্রেন কত, এ থেকে বি পর্যন্ত স্ট্রেন, ম্যাক্সিমাম স্ট্রেন, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় সিগমা এসটি বাই এম দিয়ে ডিনোট করি। স্টিল আর কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেন কত, কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে সিগমা সিবিসি। এই সিগমা এসটি বাই এম আর সিগমা সিবিসি যদি একই সময় সাইমেন্টেনিয়াসলি যদি তাদের ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করে, ধরো 1000 টন লোড পড়লো, 1000 টন লোড পড়লে কি হবে, সেই 1000 টন লোডের বিরুদ্ধে কংক্রিটও রেজিস্ট করার চেষ্টা করবে। 1000 টন লোডকে কিভাবে কংক্রিট রেজিস্ট করবে? 1000 টন লোডের জন্য, কারণ একটা বিম কল্পনা করছি, সেই বিমের মধ্যে যেই কম্প্রেশন জেনারেট হবে, ঠিক আছে, সেই কম্প্রেশনের দ্বারা কংক্রিট 1000 টন লোডকে তোমার ইয়ে করবে, রেজিস্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। আর স্টিল কি করবে, তার মধ্যে যে টেনসাইল স্ট্রেস হবে, সে টেনসাইল স্ট্রেস দ্বারা স্টিল সেই 1000 টন লোডকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। এই কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেস বা স্ট্রেন দুভাবেই ইলাবোরেট করা যায়, কংক্রিটের স্ট্রেস বা স্ট্রেইন আর স্টিলের স্ট্রেস বা স্ট্রেইন এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা যদি সাইমেন্টেনিয়াসলি একসঙ্গে যদি জেনারেট করে, ঠিক আছে, তার মধ্যে টাইমের কোনো গ্যাপ না, সে সময় নিউট্রাল অ্যাক্সিসের ডেপথকে আমরা বলি অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। আর এটা যদি না হয়, ধরো কংক্রিট ম্যাক্সিমাম স্ট্রেস জেনারেট করে ফেললো, কিন্তু স্টিল তখনও ম্যাক্সিমাম স্ট্রেস জেনারেট করেনি, অথবা স্টিল ম্যাক্সিমাম স্ট্রেস জেনারেট করে ফেললো কিন্তু কংক্রিট তার ম্যাক্সিমাম স্ট্রেস জেনারেট করেনি, সেই সময়ও তো একটা নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ থাকবে, ঠিক আছে। এই পার্টিকুলার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে স্টিলের স্ট্রেস কত ছিল, স্টিলের স্ট্রেস ছিল এ থেকে বি পর্যন্ত, আর এর পরে আমি যে ছবিটা আঁকছি একে আমি এ প্রাইম বি প্রাইম দিলাম, ধরো স্টিল এই এ প্রাইম থেকে বি প্রাইম, এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামকে রিচ করে এই বি প্রাইম থেকে সি প্রাইম অবধি এগিয়ে গেছে, কিন্তু কংক্রিটের যেটা ম্যাক্সিমাম স্ট্রেস, কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেস কত ছিল, এই সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত, এই যে এখানে দেখতে পাচ্ছি সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট, কংক্রিট সেই ম্যাক্সিমাম ভ্যালুকে রিচ করতে পারেনি, সে সময় এ ম্যাক্সিমাম ভ্যালুকে রিচ করে এগিয়ে গেল আর এ ম্যাক্সিমাম ভ্যালুকে রিচ করতে পারেনি, এদের যদি পয়েন্ট দুটোকে যোগ করি, ঠিক আছে, এই পয়েন্টের নাম দিলাম এক্স, এই পয়েন্টের নাম দিলাম এক্স প্রাইম, এ দুটোকে যোগ করলেও তো একটা নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ পাবো, তাকে বলবো ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। বোঝা গেছে? স্যার তাহলে ব্যালেন্স সেকশনটাকেই তো অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বলা হচ্ছে, মানে ওইখানেই হচ্ছে। 100%, যেটা আমার ব্যালেন্স সেকশন হবে, সেই ব্যালেন্স সেকশনের এটা হচ্ছে আমার ব্যালেন্স সেকশন, ব্যালেন্স সেকশনের যে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ
তাকে বলা হয় অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এবার চলো, এবার হ্যাঁ ঠিক আছে, এবার হ্যাঁ বলো, ঠিক আছে। এবার দেখো অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস তো আমি ক্যালকুলেশন করা তোমাদের শিখিয়ে দিলাম, লিমিট স্টেট আর ওয়ার্কিং স্টেট দুটো মেথডেই। এবার আমাদের ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ক্যালকুলেশন করা জানতে হবে। ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কি করে ক্যালকুলেশন করব? IS 456 অলরেডি বলেই দিয়েছে, ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এক্সি, এক্সির ভ্যালু হচ্ছে স্মল কে ইনটু ডি। এখানে ডি কি? এখানে ডি হচ্ছে এফেক্টিভ ডেপথ, এটা হচ্ছে এফেক্টিভ ডেপথ, ঠিক আছে ডি। আর এখানে কে কি? কে হচ্ছে, কে এর মান দিয়ে দিয়েছে আইএস করেই, অলরেডি এগুলো লেখা আছে, এম ইন্টু সিগমা সিবিসি ডিভাইডেড বাই এম ইন্টু সিগমা সিবিসি প্লাস সিগমা এসটি। আমরা আগের দিন এর উপরে নিউমেরিক্যাল প্রবলেমও করেছি। এইভাবে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, এইভাবে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ওয়ার্কিং স্টেট মেথডে আমরা এক্স এর ভ্যালুও পেয়ে গেলাম আর এক্স এর ভ্যালুও পেয়ে গেলাম। এই এক্স এ আর এক্স এর ভ্যালু এই দুটো পেয়ে গেলাম, আর কিছু করছি না। এবার আমরা ওভার এনফোর্সড আন্ডার এনফোর্সডে ঢুকিনি, এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এবার তো আমাকে এবার প্রশ্ন করলো, স্যার এটা যে আপনি এক্স এর ভ্যালুটা পেলেন, এটা তো আপনি ওয়ার্কিং স্টেট মেথডে পেলেন, যদি লিমিট স্টেট মেথডে এবার যান তাহলে কি হবে? তাহলে দেখো লিমিট স্টেট মেথডে যদি যাই, লিমিট স্টেট মেথডে আর এক্সই বলে না, যেটা ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বললাম ওটাকে লিমিট স্টেট মেথডে বলে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে? এক্স ইউ লিমিট দিয়ে এটাকে ডিনোট করা হয়। তো এক্স ইউ লিমিটের এখানে কি এক্স এর ভ্যালু, এক্স এর ফর্মুলা কি ছিল? এক্স এর ফর্মুলা ছিল কে ইনটু ডি, এক্স এর ফর্মুলা। আর এখানে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এর ফর্মুলা কি? এখানে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এর ফর্মুলা হচ্ছে কে ইনটু স্মল ডি। আবার IS 456 এই কেডির কতগুলো মান আমাদের বলে দিয়েছে, ঠিক আছে? কারণ এগুলো পুরোপুরি কোডাল জিনিস। তো কেডির মান কি ওরা বলেছে? মেনলি তুমি তিনটে রেনফোর্সমেন্ট আমরা ইউজ করি, একটা হচ্ছে এফই 250 আর এফই 415 আর একটা এফই 500। এই কে এর মান যদি আমরা ইউজ করি, এফই 250 কে এর মান হয় 0.53, 415 ক্ষেত্রে 0.48 আর 500 ক্ষেত্রে 0.46। এই তিনটে কে এর মান বলে দিয়েছে। এই কে এর মানটা পুট করলাম এখানে, এই কে এর মানটা পুট করলাম। ডি এর মান তো জানি, ডেপথ অফ দা তোমার ইয়ে ডেপথ, এই যে ডেপথ হচ্ছে এই ডেপথটা, মানে হচ্ছে স্মল ডেপথ। এই স্মল ডি কি? এই নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ থেকে, সরি, এই নিচে যে রেনফোর্সমেন্ট রয়েছে সেই রেনফোর্সমেন্টের সেন্টার থেকে টপ ফাইবার অফ দি ডেপথ, এটাকে এফেক্টিভ ডেপথ অফ দা বিম বলা হয়। এ দুটো বসালাম, এ দুটো বসিয়ে আমি এক্স ইউ পেয়ে গেলাম। তাহলে এখানে এক্স ইউ আর এখানে এক্স ইউ লিমিট দুটো পেয়ে গেলাম। দেখো এই দুটো লিমিটের কোনো পার্থক্য নেই। যাহা ছিল আমার ওয়ার্কিং স্টেট মেথডে অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, তাহাই হয়ে গেল আমার লিমিট স্টেট মেথডে এক্স ইউ। যাহা ছিল আমার ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, তাহাই হয়ে গেল আমার এখানে, তাহা কি হয়ে গেল? ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসকে আমি কি বললাম এখানে বলো? এক্স ইউ লিমিট। এক্স ইউ লিমিট, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এই এই পার্থক্যটুকু কিন্তু বুঝতে হবে। এইটুকু না আমি যদি কারোর কোনো, দেখো এটা আমি ইউটিউবে ভিডিওতেও দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, যা পড়লাম সেটাই আমি ইউটিউব ভিডিওতে দিয়ে দেবো, কিন্তু বেসিকটা বুঝতে পেরেছো তো? এই জন্য তোমাদের সঙ্গে আলোচনা করলাম আজকে এই ক্লাসে। বোঝা গেছে তো ব্যাপারটা? স্যার এই কে এর ভ্যালুগুলো কোথায় আছে? একজন একজন বলো তো কোথায় আছে, আমার ঠিক খুঁজে বের করা নেই। কেউ জানো কি? আমি তোমাকে খুঁজে বের করে, এই 53, 48, 46 এর ভ্যালু আছে, লেখা আছে, আমি নিজেই জানি। হ্যাঁ স্যার, ওটা ওটা বাথরুমের প্রসিডিউর আছে স্যার। কোথায় আছে? কোন পেজে আছে ওটা? স্যার এই মুহূর্তে বলতে পারবো না, পেয়ে গেছি পেজ 70 আসো। এই ভ্যালু পেজ 70 আমি পেয়ে, আর আমার তো এগুলো মুখস্থ আছে তো, ফলে পেজ ওরকম একটা ডিজাইনের প্রসিডিউর আছে একটা স্যার, ম্যাথের মতো করে। হ্যাঁ, ও দরকার নেই বের করার, পেজ ক্যালকুলেশন করা আছে। হ্যাঁ, ক্যালকুলেশনের দরকার নেই। পেজ 70 এ চলে যাও, দাঁড়াও, থামো, পেজ 70 এ চলে যাও। পেজ 70 এ গিয়ে পেয়ে যাবে এই এক্সইউ আর এক্সইউ লিমিট, এই ভ্যালুগুলো পেয়ে গেলে, তাই এই ভ্যালুগুলো পেয়ে গেলে তো নিউট্রাল অ্যাক্সিস, অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস আর ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসও বুঝে গেলে, আর এই এক্সইউ আর এক্সইউ লিমিটও বুঝে গেলে। এ তো বোঝা গেল। এবার আমাকে প্রশ্ন করা হলো, স্যার এবার আমাদের ইয়েটা একটু বলুন, ব্যালেন্স সেকশন, আন্ডার রেইনফোর্স সেকশন আর ওভার রেইনফোর্স সেকশন একটু বলুন। আপনি আগের দিন বলেছেন, কিন্তু বোঝায় একটু সমস্যা আছে। বললাম ঠিক আছে, তাহলে বোঝো জিনিসটা, আরেকবার বোঝো। যে বুঝতে পারবে না, আমি এটা ইউটিউবে ভিডিও দিয়ে দেবো, যা পড়াবো সে কটা ওয়ার্ডই মুখে নেব ইউটিউবের ভিডিওতেও।
ফলে সেখানেও একবার দেখে নেবে, আরামসে ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা জিনিস আমাকে বলো, আগে বোঝার আগে আমি আগে মুছে নিই, আমি যে নোমেনক্লেচার গুলো করলাম এগুলো মুছে নিই, আবার তোমাদের সঙ্গে লিখে লিখে এগুলো করবো এখন। একটা আমাকে বলো ব্যালেন্স সেকশন, এটাকে আমি ব্যালেন্স সেকশন দিচ্ছি, এটাকে আমি লিখলাম হচ্ছে ব্যালেন্স সেকশন। ব্যালেন্স সেকশন কাকে বলে? ব্যালেন্স সেকশন, ব্যালেন্স সেকশন হচ্ছে যদি ব্যালেন্স সেকশন যদি কংক্রিট তার ম্যাক্সিমাম স্ট্রেস রিচ করলো, কংক্রিটের ম্যাক্সিমাম রিচ স্ট্রেস কি? আচ্ছা আরেকটা জিনিস, আমি এখানে টোটালটাই স্ট্রেইন ডায়াগ্রাম আঁকিয়েছি, তোমাদের টোটালটাই আমি স্ট্রেইন ডায়াগ্রাম আঁকিয়েছি। বহু বইয়ে দেখবে স্ট্রেন ডায়াগ্রাম একে অ্যানালাইসিস করেছে তোমার ব্যালেন্স সেকশন, আন্ডার রিইনফোর্সড, ওভার রিইনফোর্সড, আবার বহু বই স্ট্রেস ডায়াগ্রাম একে অ্যানালাইসিস করেছে, দুটোই এক, ঠিক আছে? কারণ আমরা তো অলরেডি দেখেছি যে স্ট্রেস স্ট্রেনের মধ্যে এই রিলেশনটা, এই যে আমরা তো অলরেডি এই ডায়াগ্রামে তোমাদের দেখিয়েছি যে স্ট্রেন যখন তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, স্ট্রেস তখন তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যায়। এটা ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি তোমাদের বলবো, রেফার করব, তোমরাও আমি যেটা বোঝাচ্ছি সেভাবে মনে রাখো, স্ট্রেন ধরেই মনে রাখো, ঠিক আছে? স্ট্রেস ধরে পড়তে হবে না। তো একটা জিনিস আমাকে বলো, ধরো একটা বিম আছে, আগে এই কনসেপশনটা বলো, একটা ধরো একটা বিম আছে, এই একটা বিম আছে, একটা বিম আছে, বিমে কোনো কারণে একটা চির ধরে গেল, ধরবেই তো, আজকেই পড়বো এটা, বিমে কোনো কারণে একটা ফাটল ধরে গেল, বিমে কোনো কারণে একটা ফাটল ধরে গেল, এই সেকশনে ধরো বিমে একটা সেকশনে ফাটল ধরেছে, ফাটল ধরেছে, আর পাশে আরেকটা সেকশন রয়েছে, এই সেকশনে কোনো ফাটল ধরেনি, এই সেকশনটার নাম দিলাম এ সেকশন, এই সেকশনটার নাম দিলাম বি সেকশন। বি সেকশনে ফাটল ধরেছে, ফাটল ধরছে, কিন্তু আমরা অলরেডি ইসে দেখেছি, আমরা মোর্স সার্কেলে পড়েছি যে যে কোনো প্লেন, যে কোনো একটা হরাইজেন্টাল প্লেন, এই হরাইজেন্টাল প্লেনে থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই প্লেন থাকে তাকে বলা হয় প্রিন্সিপাল প্লেন। প্রিন্সিপাল প্লেনের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দুটো ফোর্স সবসময় অ্যাক্ট করে, এটুকুনি জানলাম, ঠিক আছে? বা মোট সার্কেল টোট সার্কেল মাথায় নিও না, মাথায় নিলাম এটুকুন, এক্স এক্স একটা প্লেন রয়েছে, এক্স এক্স থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এবি একটা প্লেন রয়েছে, এই এবি প্লেনকে দুদিক দিয়ে আমি টেনশনে টানছি, টি আর টি1 ফোর্সে টানছি। তো যদি আমার এই বি প্লেনটা যে রয়েছে, বি সেকশনটা, এতে তো চির ধরে গেছে, আর এ প্লেনটাতে কোনো চির ধরেনি, এতেও রয়েছে দুদিকে, এদিকে রয়েছে টি রয়েছে, এদিকে রয়েছে টি1, আর এতে তোমার চির ধরেনি, তাও তো এই সেকশনে টানটা তো রয়েছে, এদিকে টি রয়েছে, এদিকে রয়েছে টি1। এবার আমাকে বলো কোন সেকশনটা আগে ফেইলিয়ার হবে, ক্র্যাক হওয়া সেকশনটা না আনক্র্যাক সেকশনটা, মানে এ সেকশন না বি সেকশন? স্যার বি সেকশনটা। এগুলো উত্তর দিতে তো দেরি হচ্ছে কেন প্রত্যেকের? যেই সেকশনের মধ্যে ক্র্যাক ধরে গেছে সেই সেকশনটাই তো তাড়াতাড়ি ফেল করে যাবে, ঠিক আছে? আমার একটা বিমের কাজ কি? একটা বিমের কাজ হচ্ছে লোড ক্যারি করা, কোনো কারণে যদি সেই বিমের যদি ভেঙে যদি যায়, কোনো কারণে যদি বিমটা ভেঙে যায়, তাহলে কি সেই বিমটা আর লোড নিতে পারবে না লোড নিতে পারবে? এটা আমাকে বলো। পারবে না, পারবে না। কম দেবে। সার্ভিস সেই বিমটা লোড নিতে পারবে? এই দীপঙ্কর বলো, সেই বিমটা কি আর লোড নিতে পারবে? ধরো কোনো বিম ধরো ক্র্যাক করে গেল কোনো কারণে, না, লোড নিতে পারবো না স্যার। লোড নিতে পারবে না। আচ্ছা লোড নিতে কেন পারবে না? লোড নিতে কেন পারবে না এটা আমাকে বলো, কেন লোড নিতে পারবে না, কেন পারবে না? ওইসব অত কিছু বুঝি না, ইঞ্জিনিয়ারিং আমি কিছু বুঝি না, আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস পড়ে এসেছি শুধু। ম্যাক্সিমাম স্ট্রেস রিচ করে গেছে। আচ্ছা আমি যদি এটুকুন বলি যে ও আর লোড নিতে পারবে না কারণ ওর মধ্যে স্ট্রেইন দেখা দেবে, অল্প একটু লোড পড়লেই ওর মধ্যে স্ট্রেইন ঘটবে, স্ট্রেইন ঘটবে। আমি স্ট্রেন মানে কি জানি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে কি জানি, ডেল এল বাই ক্যাপিটাল এল, একে বলে স্ট্রেন। একটা বিমের মধ্যে কোনো কারণে ক্র্যাক ধরে গেছে, সেই ক্র্যাক সেকশনের উপর যদি লোড পড়ে, খুব অল্প লোড পড়তেই একটা হিউজ স্ট্রেইন দেখা দেবে। তার মানে কি, এই ডেল এল মানে কি, এই চিটটাকে আমি ডেল এল দিচ্ছি স্ট্রেনটাকে, এই স্ট্রেনটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এর দ্বারা আমি একটা ক্যালকুলেশনে আসতে পারি যে কোনো বিমের মধ্যে যদি লোড পড়ে, সেটা যদি তার ক্র্যাক করে গেছে মানে কি, সে তার ম্যাক্সিমাম লোড নেওয়ার এবিলিটি
অবধি চলে গেছে, তারপরে যদি তার মধ্যে লোড পড়ে তার মধ্যে স্ট্রেইন দেখা দেবে। স্ট্রেন মানে হচ্ছে ফাটল দেখা দেবে। বোঝা গেছে এটুকুনি? এটাই এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং। আর যেটা বলবো সেটা তো যা একটা সায়েন্স বলবো, এটাই হচ্ছে আমাদের মূল গল্প। আরেকবার গল্পটা বুঝি তাহলে। আরেকবার গল্পটা বুঝলাম যে একটা ধরো, এই তোমরা বুঝতে পারছো এই বল্টু মাঝি কে আছো তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, ভালো করে বোঝো। ধরো একটা বিম রয়েছে, বুঝতে পেরেছি। হ্যাঁ একটা বিম রয়েছে, সেই বিমটার মধ্যে কোনো কারণে ক্র্যাক ধরে গেছে। বিম, এবার আমাকে বলো বিমে ক্র্যাক ধরে কেন? বিমে ক্র্যাক ধরে সেই যেই জায়গায় ক্র্যাক ধরে সেই পার্টিকুলার জায়গার তো একটা লোড ক্যারিং ক্যাপাসিটি রয়েছে। ধরো এইবার আমাকে বলা হলো স্যার এই বি সেকশনে ক্র্যাক ধরলো কেন? আমি বললাম ধরো এই বি সেকশনের ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটি 1000 টন, আর ওপর দিয়ে আমার লোড আসছে হচ্ছে 500 টন। 500 টন 1000 লিখেছি, আর উপর দিয়ে লোড আসছে 5000 টন। তো এই এ সেকশনটা 5000 টন নিতে পারে, ঠিক আছে, কিন্তু বি সেকশনটা 5000 টন নিতে পারে না। এবার অনেকেই মনে প্রশ্ন করতে পারে, স্যার একটা বিমের মধ্যে কেন একটা সেকশন 1000 নেবে, কেন একটা সেকশন 5000 নেবে? কি ওগুলোতে আমি যাচ্ছি না, আমি অত কিছু ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছি না। এই এ নিতে পারে 5000 টন আর বি নিতে পারে 1000 টন। তো ওপরে যদি 5000 টন আসে তাহলে বি কি তার ম্যাক্সিমাম লিমিট পৌঁছে গেছে। ম্যাক্সিমাম লিমিট পৌঁছে যাওয়ার পর তার মধ্যে লোড পড়ছে, ফলে তার হচ্ছে এই ফাটলটা ধীরে 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 বাড়ছে। এই ফাটলটা ধীরে 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 বাড়ছে। এবার ফাটল বাড়া মানে কি? ফাটল বাড়া মানে স্ট্রেন বাড়া। ফাটল বাড়া মানে কি? স্ট্রেন বাড়া। এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তো এবার আমাকে বলো স্যার এতটা আপনি পড়ালেন কেন? হ্যাঁ এবার দেখো আমি এই ব্যালেন্স সেকশনটা যে এঁকেছি, এই ব্যালেন্স সেকশনটা এতক্ষণ কেন হ্যাজালাম ফালতু তোমাদের সঙ্গে? কিছু তো নিশ্চয়ই কারণ রয়েছে, ঠিক আছে। এই ব্যালেন্স সেকশনে এই স্টিল দিয়েছি, ধরো এই ব্যালেন্স সেকশনে 8টা স্টিল দিয়েছি, এই ব্যালেন্স সেকশনে 8 নাম্বার স্টিল দিয়েছি। 8 নাম্বার স্টিল দিয়েছি। 8 নাম্বার স্টিল তার ম্যাক্সিমাম লিমিট মানে এই 1000 টন অব্দি নিচ্ছে। ওপর থেকে লোড কত আসছে? অনেকে বললো স্যার এটা তো বুঝলাম যে নিচে আপনি 8টা লোহা দিয়েছেন। বললাম ঠিক আছে ভাই, 8টা লোহা দিয়েছি, আর একটা বিম আঁকলাম। এই বিমের মধ্যে লোড কত পড়ছে? এই বিমের মধ্যে লোড পড়ছে হচ্ছে 1000 টন লোড পড়ছে, ঠিক আছে, বুঝতে পারলাম 1000 টন লোড এই বিমটার মধ্যে পড়ছে। আর বিমের নিচে 8টা লোহা দিয়েছি। 8টা লোহা তার ম্যাক্সিমাম ভ্যালুটা যে সময় রিচ করে, আর এই বিমটা যেই কংক্রিট দিয়ে বানানো হয়েছে সেই কংক্রিটটাও একই সময় তার ম্যাক্সিমাম ভ্যালু রিচ করে, ঠিক আছে। সেই জন্য এটা হচ্ছে আমার ব্যালেন্স সেকশন। আর এই ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসটা হচ্ছে অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। ক্লিয়ার এটুকুন? এবার আমি কি করলাম? এবার আমি করলাম হচ্ছে আন্ডার রেইনফোর্সড সেকশন। আন্ডার রেইনফোর্স সেকশন আমাকে বললো স্যার আন্ডার রেইনফোর্স সেকশন মানে আপনি কি বোঝাতে চাইছেন? আন্ডার রেইনফোর্স সেকশন বলতে দেখো কিছুই না, এই 8টা যে লোহা ছিল, এই 8টা লোহার জায়গায় আমি 6টা লোহা দিলাম। এই 8টা লোহার জায়গায় 6টা লোহা দিলাম, ঠিক আছে। 6টা লোহা দিলাম, কিন্তু ওপর থেকে তো 1000 টন লোডই আসছে। ওপর থেকে তো 1000 টন লোডই আসছে, আমার লোড ক্যারিং ক্যাপাসিটি তো কমলো না। এবার 1000 টন লোডকে এই 6টা লোহা করলো কি? 6টা লোহা তার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম স্ট্রেন কত ছিল? এ থেকে বি পয়েন্ট পর্যন্ত। এই এ থেকে বি পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু ওপরের লোহাটা কিন্তু ওপরের লোডটা কনস্ট্যান্ট। তাহলে এ থেকে বি পয়েন্ট অব্দি পৌঁছে গেল মানে কি? এখানে আমি কি দেখালাম একটু আগে, যে এর বেশি যদি লোড পড়ে নিচে চির দেখা দেবে। তো লোড তো কমছে না ভাই, লোড তো কমছে না। তাহলে বি পয়েন্টের পরেও, বি পয়েন্টে পৌঁছে যাওয়ার পরেও যখন এই আমি ওপরের 1000 টন লোড কমালাম না, তখন এই নিচের লোহার মধ্যে ফাটল দেখা দিল, বা চির দেখা দিল, বা স্ট্রেইন দেখা দিল, যেভাবেই বলি না কেন। তখন খুব তাড়াতাড়ি এই বি পয়েন্ট থেকে বি ড্যাশ পয়েন্টে পৌঁছে গেল নিচের স্ট্রেইনের ভ্যালু, কিন্তু স্ট্রেসের কোনো জেনারেট হচ্ছে না, কারণ লোড কনস্ট্যান্ট। ফাটলটা আরো বেড়ে গেল, ঠিক আছে। তাহলে এই এ পয়েন্ট থেকে কোথায় এলো? বি প্রাইম পয়েন্টে এলো। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ওপরে কংক্রিটের কি ছিল? সি থেকে ডি পয়েন্ট। এবার এই সি থেকে ডি পয়েন্টটা ধরো এখানে, ডি পয়েন্ট অব্দি পৌঁছাতে পারেনি। সি থেকেও ডি পয়েন্ট অব্দি পৌঁছাতে পারেনি, কারণ সি থেকে ডি পয়েন্ট অব্দি পৌঁছাতে যেটুকুন, দাঁড়াও এটা বা ডিটা বারবার গোল হয়ে যাচ্ছে, সি থেকে ডি পয়েন্ট অব্দি পৌঁছাতে পারেনি। তো এই বি প্রাইম আর
এই সি প্রাইম, এটাকে আমি সি প্রাইম দিলাম, এদের যদি আমি জয়েন করেছি এখানে এই কালো লাইনটা দিয়ে জয়েন করলে তোমরা দেখতে পারবে যে নিউট্রাল অ্যাক্সিস অবশ্যই তোমার অ্যাকচুয়াল যে নিউট্রাল অ্যাক্সিস তার চেয়ে ওপর দিকে উঠে গেছে। এই নিউট্রাল অ্যাক্সিসকে এক্সসি বলা হয়, একে আমরা ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বলে থাকি। বোঝা গেছে আন্ডার রেইনফোর্স সেকশন কি জিনিস? হ্যাঁ স্যার। সন্দীপ বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বলতে এই পেরেছি। তুমি পরীক্ষা দাওনি কেন কালকে? দাদা আমার জ্বর তো দাদা 6-7 দিন ধরে। আচ্ছা এই হলো আমাদের। আচ্ছা কেউ যদি না বোঝে থাকো আন্ডার রেইনফোর্স সেকশন আমাকে বলতে পারো, কিন্তু আরেকবার আমি বলে দেবো, ঠিক আছে? এই হলো আমাদের আন্ডার রেইনফোর্স সেকশন। এবার কি হলো, এক্স আর এক্সি টা উল্টো হয়ে যাচ্ছে না কোনটা? স্যার? ওই অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস আর ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসটা, হ্যাঁ মানে আপনি আগের দিন যেটা বলছিলেন যে ওই মানে ব্যালেন্স সেকশনের যে নিউট্রাল অ্যাক্সিস থাকে সেটা হচ্ছে ক্রিটিক্যাল নিউট্রাল সেটা অ্যাক্সিস। সেটা অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। ব্যালেন্স সেকশনের যে নিউট্রাল অ্যাক্সিস সেটাকে বলা হয় অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে? ব্যালেন্স সেকশনে নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। ধর কোনো কারণে ভুল হচ্ছে তোমার কোথাও একটা ধরতে, আর এটা হচ্ছে আমার আন্ডার রেইনফোর্স সেকশন। এবার আমি কি করলাম, এবার আমি করলাম আমি তোমার লোহাটা আমি করলাম কি, এখানে কটা লোহা দিয়েছিলাম, এখানে 8টা লোহা দিয়েছিলাম, এখানে আমি দেখলাম যে 6টা লোহা দেওয়ায় বিমটা ফেটে গেল, তো আমি এখানে 10টা লোহা দিলাম, এখানে আমি 10টা লোহা দিলাম। এবার 10টা লোহা দেওয়ায় দেখা গেল এই কংক্রিট তার ম্যাক্সিমাম ভ্যালু অব্দি পৌঁছে গেছে, সি থেকে ডি পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক আছে? কিন্তু 10টা লোহার তো ম্যাক্সিমাম স্ট্রেইন নেওয়ার ক্ষমতা অনেক বেশি, ও 10টার ম্যাক্সিমাম অব্দি পৌঁছায়নি, কারণ ডিজাইন করা হয়েছে তো 8টা দিয়ে। 8টা লোহার স্ট্রেইন যখন ম্যাক্সিমামে আসবে তখন কংক্রিট সি থেকে ডি পর্যন্ত পৌঁছাবে, তো 8টার জায়গায় 10টা দিয়েছি, ফলে কংক্রিট তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে কিন্তু লোহাটা পৌঁছতে পারেনি। এবার ডি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে না ফ্র্যাকশন অফ সেকেন্ডে এর ভ্যালুটা বেড়ে যায়, এ ডি থেকে ডি প্রাইমে চলে আসে উইদিন এ সেকেন্ড, মানে সেকেন্ডও না, ফ্র্যাকশন অফ সেকেন্ড। আমি এটা জার্নালে দেখছিলাম, এই ডি থেকে ডি প্রাইম পর্যন্ত ও ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওর এই স্ট্রেইন হয়ে গেল, এই যে ও এলো। এবার আমাকে প্রশ্ন করতে পারে স্যার এটাকে কি বলে, এই যে এত বেড়ে গেল ডি থেকে ডি পর্যন্ত, বা নিচে এটাতে যে দেখিয়েছেন এই বি থেকে বি প্রাইম পর্যন্ত, এগুলো কি? এগুলো স্ট্রেইন। তোমাকে যেটা বলছিলাম যে এই ফাটল ধরছে, এই ফাটলটা অল্প একটু লোড পড়লেই বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটাকেই আর কি আমি এখানে ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে তোমাদের বলছি। খুব অল্প সময়ের মধ্যেই এর মধ্যে স্ট্রেইন দেখা গেল, ঠিক আছে? কিন্তু নিচেরটা তো তখনও ম্যাক্সিমামে পৌঁছায়নি, ফলে ও তো টুকটুক টুকটুক করে এগোচ্ছে, আর ও তো ওপরেরটা তো তোমার ফ্র্যাকশন অফ সেকেন্ড এগোচ্ছে। এবার আমি এই ডি প্রাইম থেকে এখানে নাম দিলাম ধরো সি, এই ডি প্রাইম আর সি কে এটাকে মুছে দিই, এই ডি প্রাইম আর সি কে আমি যোগ করলাম, ডি প্রাইম আর সি কে যোগ করলে দেখা যাবে ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস অলরেডি বড় হয়ে গেছে, অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস যা ছিল তার চেয়ে বড় হয়ে গেছে ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। এই আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, 43 মিনিট আমি আগের দিনের পড়াতেও নষ্ট করলাম, কারণ দরকার ছিল এই জায়গাটা আরেকবার বোঝানোর, ঠিক আছে? এরপরে এর মধ্যে অনেক নোট টোট আছে, আমি ভিডিও আকারে দিয়ে দেবো। আমি কালকে না হলেও আমি পরশুদিন ডেফিনেটলি ভিডিওটা পেয়ে যাবে, কারণ আজকে 9টা অবধি পড়ানোর পর 9টা সোয়া 9টা অবধি, তারপরে হয়তো সময় পাবো না আমি ভিডিওটা বানানোর। আমি কালকে দিয়ে আমি পরশুদিন ইউটিউবে আপলোড করে দেবো, সেখান দিয়ে পেয়ে যাবে, আরেকবার বুঝে নেবে। এবং 7টা 8টা পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলো আমি রিটিন আকারে দিয়ে দেবো, ঠিক আছে? সেখান দিয়ে বুঝে নেবে। এনি বেসিকটা বুঝতে পেরেছো তো কি হচ্ছে ব্যাপারটা, সেটা আমাকে বলো। হ্যাঁ স্যার। বেসিকটা বোঝা গেছে? ঠিক আছে। এই কোথায় গো আছে, কি ওনা ক্লাস করছে না দেখি তো, এই নাসির উদ্দিন বলে যে ছেলেটি, না ক্লাস করছে না আজকে, যাই হোক। আচ্ছা এবার দেখো আমাদের আজকের পড়াতে আসি। আজকে আমরা পড়বো হচ্ছে শেয়ার স্ট্রেস। এই নাসিরুদ্দিন তোমাকে এখনই খুঁজছিলাম, তুমি কোথায়? এখন জয়েন করলে নাকি ক্লাসে? না স্যার, নেটে প্রবলেম দিচ্ছে আর কি, ও ঠিক আছে, ওয়াইফাই টা চলছে, মোবাইল নেটওয়ার্কে করছে। ও আচ্ছা দেখো, এবার যেটা পড়বো, এতটুকুন তো তুমি আগের দিনই বুঝেছিলে, ফলে তোমার অসুবিধা হবে না। কি অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস।
তো এবার আজকের টপিক শুরু করছি, ঠিক আছে? এমনি বোঝা গেছে তো ওভার এনফোর্স কাকে বলে, আন্ডার এনফোর্স, ব্যালেন্স সেকশন, এই যেগুলো ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। এবারও যে হ্যাঁ, এবার আসো আজকের টপিক। আজকে আমি পড়াবো হচ্ছে শিয়ার স্ট্রেস অফ দি আরসিসি বিম। শিয়ার স্ট্রেস কি? এ দেখো আমি একটা জাস্ট একটা ছবি এঁকেছি। এই ছবি তো সবাই আমরা জানি। এটা এটা আমাকে বলো কিসের ছবি এঁকেছি? স্যার একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ বলছি স্যার, আন্ডার রেনফোর্সড আর ওভার রেনফোর্সড তাহলে কি অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস মানে পাওয়াই যাবে না এরকম কিছু, জাস্ট হবে শুধু ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস? অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কাকে বলে? যখন উপরের কংক্রিট আর নিচের স্টিল, এক মিনিট, উপরের কংক্রিট আর নিচের স্টিল একসাথে তাদের ম্যাক্সিমাম লিমিটকে যখন রিচ করে, তখন যেই নিউট্রাল অ্যাক্সিস তৈরি হয় তাকে বলা হয় অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। কিন্তু আন্ডার এনফোর্সড আর ওভার এনফোর্সড তো একসাথে রিচই করছে না, ফলে অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস পাওয়ার তো প্রশ্নই নেই ওখানে, তাই না? তো তাহলে স্যার ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস তো মানে পরে যে নিউট্রাল অ্যাক্সিসটা তৈরি হচ্ছে, যেহেতু আমার কংক্রিট রিচ করতে পারছে না, সেইটা তাহলে তো আমার ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, আর পরেরটা তাহলে সরি অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস তাহলে তৈরি হবে না, পরে যেটা তৈরি হচ্ছে যেটা আমার ওপরে উঠে যাচ্ছে। আপনি যে ড্রয়িং আমরা সব সময় ওই ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস দিয়েই কাজ করি। এই জন্যই কিন্তু ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসটা আইএস কোড বলে দিয়েছে। দেখো আইএস কোড তো ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস সম্বন্ধেই বলেছে, ও অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস সম্বন্ধে কিছু বলেনি। ও যা ক্লজ লাগিয়েছে সব ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসে। কারণ অলরেডি আমরা যারা আরসিসি ডিজাইন করি তারা জানি যে কখনোই ব্যালেন্স সেকশন ডিজাইন করা যায় না, ঠিক আছে? হয় আন্ডার এনফোর্সড অথবা ওভার এনফোর্সড। এবার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা ভিডিওতে দেখবে, কেন আন্ডার এনফোর্সড না, ঠিক আছে? হ্যাঁ ওটা ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে? চলো হ্যাঁ বলো। এই যে আপনি যেটা ক্রিটিক্যাল ডেপথ বুঝালেন, এতক্ষণ আমার ডাউটটা ক্লিয়ার হলো স্যার। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে চলো এবার দেখো, এবার আমরা আসছি, এটা কিসের ডায়াগ্রাম আঁকছি আমাকে একজন বলো, এই গোপীনাথ বলো এটা কিসের ডায়াগ্রাম আঁকছি? এটা এবি বিম। এবি বিমের মধ্যে উপরে ইউডিএল রয়েছে, ইউডিএল এর পরিমাণ কত? ডাব্লু কিলো নিউটন পার মিটার, এই আকারে ধরো একটা ইউডিএল রয়েছে। এবার এবার আমাকে বললো স্যারের শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে দিন। তো আমি বললাম ঠিক আছে ভালো কথা, এই হলো আমার এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আমার বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই দুটো তো আমি আঁকলাম, ঠিক আছে? এবার আমাকে বললো স্যারের ম্যাক্সিমাম ইয়েটা কত, মানে যে বেন্ডিং মোমেন্টটা যে আঁকলেন সেই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা কত? বললাম তোমরাই বলো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা কত? ডাব্লু এল স্কোয়ার বাই 8, ডাব্লু এল স্কোয়ার বাই 8। দেখো আমরা এইসব নিয়ে পড়াশোনা করবো না, এর ভ্যালু ট্যালু এগুলো আমাদের এখানে লাগবে না, ঠিক আছে? কারণ ওগুলো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর জিনিস। আমি একে নাম দিলাম এ প্রাইম, এর নাম দিলাম এ প্রাইম, এর নাম দিলাম এ প্রাইম, ঠিক আছে? এর নাম দিলাম এ ডবল প্রাইম, এর নাম দিলাম এ ট্রিপল প্রাইম। মানে ভ্যালু গুলো একটা কিছু একটা তো ভ্যালু আছে, যেমন ডাব্লু এল স্কোয়ার বাই 8 যে ভ্যালুটা, একে এ প্রাইম দিয়ে দেখিয়েছি, তেমনি এদিকে এই ভ্যালুটা রয়েছে এ ডবল প্রাইম, এ ট্রিপল প্রাইম আর 0। এবার কেউ যদি বলে স্যার বুঝতে পারছি না, আপনি ভ্যালু দিয়ে বলেন, ঠিক আছে? অনেক রকম ছেলে পেলে আছে। এই এ ডবল প্রাইমের ভ্যালুটা ধরো 70 কিলো নিউটন, এক্সট্রা এটা হচ্ছে 60 কিলো নিউটন, এটা ধরো 30 কিলো নিউটন, এরকম ভ্যালুগুলো আর কি, ঠিক আছে? এটা ভুলে গেছি, ভুল বলেছি, এটা 70 কিলো নিউটন তো হবে না, এটা বেন্ডিং মোমেন্ট কিলো নিউটন পার মিটার, ঠিক আছে? যাই হোক আমি এই ইউনিটে যাচ্ছি না। এর ভ্যালু 70, এর ভ্যালু 60, এর ভ্যালু 30, বোঝা গেল? তো আমাকে বললো স্যার এই যে বেন্ডিং মোমেন্ট যে জেনারেট হলো, এর যে এই এ আর বি মানে দুটো স্টার্টিং পয়েন্টে হচ্ছে বেন্ডিং মোমেন্টটা 0, আর ধীরে ধীরে বেন্ডিং মোমেন্টটা বাড়ছে, আর মাঝখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা সবচেয়ে বেশি, আপনি এটাকে 70 দিয়ে ডিনোট করেছেন। বললাম হ্যাঁ ডিনোট করলাম। এবার আপনি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা বলেন তো কি হবে? এবার দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামে ম্যাক্সিমাম যেখানে বেন্ডিং মোমেন্ট হচ্ছে সেখানে শেয়ার ফোর্স হচ্ছে 0, আর শেয়ার ফোর্সটা ম্যাক্সিমাম কোথায় হচ্ছে? শেয়ার ফোর্সটা ম্যাক্সিমাম হচ্ছে দুই ধারে, দুই কোণাতে শেয়ার ফোর্সটা ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ম্যাক্সিমাম শেয়ার ফোর্সের মানটা বলো, ঠিক আছে? আবির বলো ম্যাক্সিমাম শেয়ার ফোর্সের মান কত হবে? বা যে কেউ বলো ম্যাক্সিমাম শেয়ার ফোর্সের মান কত হবে? WL/2। তো এটুকুন তো বুঝলাম। এবার আমাকে একজন বললো স্যার শুধু কি বেন্ডিং মোমেন্ট আর শেয়ার ফোর্স আসে? আপনি তো শুধুমাত্র একটা বেন্ডিং মোমেন্টের ছবি আঁকলেন, একটা শেয়ার ফোর্সের ছবি আঁকলেন, দেখিয়েছেন যে একটা এবি বিম, ভালো কথা, ডাব্লু কিলো নিউটন পার
মিটারে লোড পড়ছে। আমি বললাম না ভাই, এই শুধুমাত্র দুটো আসে না, চারটে আসে। একটা কি আসে, একটা আসে অ্যাক্সিয়াল ফোর্স, একটা আসে শিয়ার ফোর্স, একটা মোমেন্ট যেটাকে বেন্ডিং মোমেন্ট বলে আর কি, আরেকটা আসে টরশন। কিন্তু আমাদের এই অ্যাক্সিয়াল ফোর্স আর টরশনের ভ্যালুগুলো খুব কম, অ্যাক্সিয়াল ফোর্সেরও ভ্যালু খুব কম, টরশনেরও ভ্যালু খুব কম। এগুলোকে আমরা সাধারণত ক্যালকুলেশনে ধরি না, আমরা ক্যালকুলেশন করি শুধুমাত্র শিয়ার ফোর্স আর মোমেন্ট নিয়ে। মোমেন্ট মানেই বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? তো আমাকে আবির বলল, স্যার ওপর থেকে ডাব্লু কিলো নিউটন পার মিটার লোড আসছে, আপনার বিমটাতে WL/2 শেয়ার ফোর্স জেনারেট হয়েছে, আর 70 কিলো নিউটন পার মিটার হিসাবে আপনার বেন্ডিং মোমেন্ট জেনারেট হয়েছে। এবার আমাকে বলো এই শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কেন জেনারেট হয়েছে? আমাকে উত্তর দিল, স্যার ওপরে যে ডাব্লু কিলো নিউটন লোড আসছে সেই জন্য এই শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট জেনারেট হয়েছে। আমি বললাম তাহলে কি আমার বিমটা স্ট্যাটিক কন্ডিশনে থাকবে? ওপরের তো লোড আসছে ডাব্লু কিলো নিউটন পার মিটার, এই লোড আসার জন্য শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট জেনারেট হলো, ঠিক আছে? তাহলে বিমটার মধ্যেও তো এমন কিছু বানাতে হবে আমাকে যে বিমটাও তার প্রতিক্রিয়া দিতে পারে, এই ডাব্লু কিলো নিউটন পার মিটারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে পারে। আর এখানে 70 যে বাবা এটা তো 70 বা WL²/8, WL²/8 এই বেন্ডিং মোমেন্টটা আসছিল, এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে পারে, তা না হলে তো আমার বিমটা ভেঙে যাবে, ঠিক আছে? বললাম হ্যাঁ ঠিক কথা। তো ও যেই ম্যাক্সিমাম শেয়ার ফোর্স আসছিল আর ম্যাক্সিমাম যে বেন্ডিং মোমেন্ট আসছিল, এগুলো ডিউ টু এক্সটার্নাল লোড। এবার আমার ইন্টারনাল এমন কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এই ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট এই WL²/8 আর WL/2 এই এক্সটার্নাল লোডকে নিউট্রালাইজ করতে পারে। আমাকে এবার বলা হলো, স্যার কি এই জন্য আপনি কি করবেন? আমি বললাম দেখো এই জন্য আমি কি করব, আমি খুব সোজা সাপটা জিনিস বুঝি না অত কিছু। এই আমি বিমটার ক্রস সেকশন এঁকে দিলাম, এই বিমটার ক্রস সেকশন এঁকে বিমের এখানে নিচে লোহা দিয়ে দিলাম, বিমের এখানে নিচে টেনশন জোনে লোহা দিয়ে দিলাম, টেনশন জোনে লোহা দিয়ে দিলাম। এটা আমার নিউট্রাল অ্যাক্সিস, আমি টেনশন জোনে লোহা দিয়ে দিলাম। আমাকে বললো স্যার টেনশন জোনে লোহা দিলে কি হবে? আমি বললাম দেখো ভাই, এই টেনশন জোনে যদি লোহা দিই, এই টেনশন জোনের লোহাটা এই বেন্ডিং মোমেন্ট যেটা আসছিল তাকে নিউট্রালাইজ করে দেবে। এই ডাব্লু কিলো নিউটন পার মিটার WL²/8 যে বেন্ডিং মোমেন্ট আসছিল, এই বেন্ডিং মোমেন্টকে এই নিচের মেন রেনফোর্সমেন্ট নিউট্রালাইজ করে দেবে, ঠিক আছে? তো সবাই হাত তুললো, স্যার বুঝে গেছি যে এই WL²/8 যে বেন্ডিং মোমেন্টটা আসছিল তাকে এই সেকশনের নিচের লোহাটা নিউট্রালাইজ করবে। বলো স্যার শুধু তো এই বেন্ডিং মোমেন্টের জন্য বিমটাতে ক্র্যাক ধরবে না, সঙ্গে তো এই একটা শেয়ার ফোর্সও রয়েছে, তো আপনি এই শেয়ার ফোর্সকে কি করে নিউট্রালাইজ করবেন এটা বলুন, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট বলে অনেক চেঁচালেন। তো আমি বললাম দেখো এটা হচ্ছে আমার আজকের চ্যাপ্টারটাই হচ্ছে শেয়ার স্ট্রেংথ নিয়ে। তার মানে কি, এই নিচে যেই শেয়ার ফোর্সের জন্য যে WL/2 যে শেয়ার ফোর্সটা জেনারেট হলো, ঠিক আছে, এই এক্সটার্নাল লোডের জন্য, এক্সটার্নাল লোডের জন্য যে WL/2 শেয়ার ফোর্স কি জেনারেট হলো, শেয়ার ফোর্সের মান কি এক্সটার্নাল লোডের জন্য? WL/2। এটাকে আমি কি করে নিউট্রালাইজ করব? লোহার অ্যারেঞ্জমেন্ট দিয়ে, ঠিক আছে? তো বেন্ডিং মোমেন্টকে কি করে নিউট্রালাইজ করলাম? মেন লোহা দিয়ে। আর এই শেয়ার ফোর্সকে কি করে নিউট্রালাইজ করব? শেয়ার রেনফোর্সমেন্ট দিয়ে। তো আমাদের আজকে টোটাল চ্যাপ্টারটাই এই শেয়ার রেনফোর্সমেন্ট সম্বন্ধে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক, এটুকুন বেসিক গল্প। এটা না বুঝলে চ্যাপ্টারটা পড়তে ভালো লাগবে না আর কি, ঠিক আছে? তো এটুকুন কি বোঝা গেছে প্রত্যেকের? ঠিক আছে। এটা না বুঝলে চ্যাপ্টারটা ধরতেই পারবে না অ্যাকচুয়ালি। এবার কেউ যদি অসুবিধা হয় বলতে পারো, কিন্তু পরে বলবে না। আরো ধরো 2-3টে টপিক পড়িয়ে নেওয়ার পরে যে দাদা আবার এই জায়গাটা বুঝিনি, তখন ভাই আমি রিপিট করব না, ঠিক আছে? এবার দেখো এবার আমি কি করছি, আমি তো আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালস পড়াইনি, যদিও এখন পড়াবো না, এরপরে আমি হাইওয়ে পড়াবো বা সার্ভেইং পড়াবো, ঠিক আছে? স্ট্রেংথ অফ মেটেরিয়ালস আমি লাস্ট পড়াবো স্টিল, তার আগে পড়াবো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। তো আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালসই তোমাদের কি দেখিয়েছি, ধরো কলেজে তো সেমিস্টারে পড়েইছো আর কি, এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর কিসের ডায়াগ্রাম? এটা হচ্ছে স্ট্রেংথ অফ কিসের ডায়াগ্রাম? বলো এটা কিসের ডায়াগ্রাম? এটা কিসের ডায়াগ্রাম? এটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কে বললো আগে বলো তো একটু? হ্যাঁ স্ট্রেন ডায়াগ্রাম আরে এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম। বেন্ডিং। এটা বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম। এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম। বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম।
এটা ডি, এটা আর কি, এটা বেন্ডিং স্টেট ডায়াগ্রাম। আর এটা কি ডায়াগ্রাম? shear stress. তোমরা দুজন উত্তর দেবে না কোনো কোশ্চেনের, আমি জানি তোমরা মোটামুটি কলেজে পড়ছো তো, তোমরা জানো ব্যাপারগুলো, এগুলোর সঙ্গে হ্যাবিচুয়েটেড। অন্যরা বলো, এটা কিসের ডায়াগ্রাম? এটা শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম। এবার আমাকে বললো যে স্যার বেন্ডিং স্ট্রেস তো জেনারেট হচ্ছে, এই বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম সম্বন্ধে আপনি পড়াবেন না কেন? এই লোহাটা যে নিচে মেন রেনফোর্সমেন্ট দিয়েছি, এই মেন রেনফোর্সমেন্ট আমার বেন্ডিং স্ট্রেসকে নিউট্রালাইজ করে দিচ্ছে, ফলে বেন্ডিং স্ট্রেস নিয়ে আমি অতটা ইন্টারেস্টেড না। আমার যা ইন্টারেস্ট সবই হচ্ছে শেয়ার স্ট্রেস নিয়ে। এটা হচ্ছে আমার কি ডায়াগ্রাম? এটা আমার শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম। এই সেকশনটার আমার শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম। এটা তো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে পড়ে এসেছি। এবার তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস পড়ছি না, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর একটু মডিফিকেশন করছি তোমার আরসিসি। তো আরসিসি তে আমি কি দেখলাম? আরসিসি তে দেখলাম এই নিউট্রাল অ্যাক্সিস এর নিচে আমি লোহা দিয়ে দিয়েছি। দেখো স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে কি নিচে লোহা ছিল? এই এবিসিডি যে সেকশনটা আঁকলাম, এবিসিডি, এখানে কি লোহা ছিল? এখানে কোনো লোহা ছিলই না। এবার আমি সেকশনটা আঁকছি এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম। এই সেকশনে কি আমি লোহা দিয়েছি? এবার আমাকে বলো হ্যাঁ স্যার এই সেকশনে আপনি লোহা দিয়েছেন, তাহলে কিছু তো চেঞ্জ হয়েছে। তো আমরা বেন্ডিং স্ট্রেস নিয়ে কিছু পড়বো না, কারণ বেন্ডিং স্ট্রেস আমাদের আলোচনার বিষয় না এই চ্যাপ্টারে। আমাদের শেয়ার স্ট্রেস আমাদের আলোচনার বিষয়। এবার আমরা কি দেখতে পাচ্ছি? এই নিউট্রাল অ্যাক্সিস এর ওপরে, নিউট্রাল অ্যাক্সিস এর ওপরটাকে আমি একটা হ্যাচিং করছি। এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস এর ওপরের পোর্শন। এই নিউট্রাল অ্যাক্সিস এর ওপরে এবিসিডি নিউট্রাল অ্যাক্সিস এর ওপর এটা, আর এটা হচ্ছে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইমের নিউট্রাল অ্যাক্সিস এর ওপর। এই দুটোর ডায়াগ্রামেরই কিন্তু নিউট্রাল অ্যাক্সিস এর ওপরে কোনো পরিবর্তন হয়নি। নিউট্রাল অ্যাক্সিস এর ওপরটা হোমোজিনিয়াস বলতে পারি। তাহলে নিউট্রাল অ্যাক্সিস এর নিউট্রাল অ্যাক্সিস এর ওপরের তোমার শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম কিরকম ছিল? কতটুকুন হবে? এতটুকুন, ঠিক আছে। তাহলে আমি বুঝে গেলাম নিউট্রাল অ্যাক্সিস এর ওপরে শেয়ার স্ট্রেস ডায়াগ্রামও কোনো পরিবর্তন হবে না, হোমোজিনিয়াস। এইভাবে নিউট্রাল অ্যাক্সিস এর ওপরে শেয়ার স্ট্রেস ডায়াগ্রামকে আঁকলাম। এবার আমাকে পড়াতে একজন বললো স্যার আপনি যখন আরসিসির পড়িয়েছিলেন তখন আপনি এখানে দেখিয়েছিলেন, একটা ছবি বের করি, আপনি এখানে দেখিয়েছিলেন এটা নিউট্রাল অ্যাক্সিস এর নিচে কোনো কংক্রিট নেই, যা নিচ্ছে সব টেনশনে স্টিল নিচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও তাহলে সেম ফান্ডা হবে। কোথায় গেল ছবিটা? এখানেও নিউট্রাল অ্যাক্সিস এর নিচে কোনো তোমার কংক্রিট আর কোনো কম্প্রেশন নেবে না, শুধুমাত্র এই যে স্টিল রয়েছে সেই স্টিল টেনশন নেবে। তাহলে সেটাকে আমি কি করে দেখাবো? সেটাকে আমি লাল কালি দিয়ে এভাবে দেখাচ্ছি। নিউট্রাল অ্যাক্সিস এর নিচে যেই স্টিল রয়েছে সে এই ম্যাক্সিমাম এতটা তোমার টেনশন নিল। তো বললো ঠিক আছে স্যার, তাহলে এই মাঝখানটা কি করে জুড়বো? আমি বললাম জোড়া ফোড়ার কোনো আর দরকার নেই, এটা পাতি, এটাকে স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দাও। তাহলে স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দাও। তাহলে আমি আমার যদি বহুবার 2016 পিএসসি তেও এসেছে যে এটা কি ডায়াগ্রাম আঁকলাম? এটা আঁকলাম হচ্ছে শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম। কার শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম? এই শেয়ার স্ট্রেস ডায়াগ্রামটা হচ্ছে তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম। আর এই শেয়ার স্ট্রেস ডায়াগ্রামটা হচ্ছে আরসিসি বিমের শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম। আরসিসি বিমের শেয়ার স্ট্রেস ডায়াগ্রামটা কিরকম দেখতে হয়? আরসিসি বিমের শেয়ার স্ট্রেস ডায়াগ্রামটা নিউট্রাল অ্যাক্সিস এর নিচে হয় রেক্ট্যাঙ্গেল, নিউট্রাল অ্যাক্সিস এর নিচে হয় রেক্ট্যাঙ্গেল, আর নিউট্রাল অ্যাক্সিস এর উপরে হয় প্যারাবোলিক। নিউট্রাল অ্যাক্সিস এর নিচে হয় রেক্ট্যাঙ্গেল আর নিউট্রাল অ্যাক্সিস এর উপরে হয় প্যারাবোলিক। এটা আমরা দেখলাম এবং এতটুকুন ক্লিয়ার আর কি। বলো এটার মধ্যে সমস্যা থাকলে বলো। আশা করি কোনো কিছু নেই, এখনো কোনো সেরকম জায়গাতেই ঢুকিনি যে কারোর কোনো প্রবলেম হবে। ঠিক আছে, বোঝা গেছে কি? বলো। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এবার আমি কি করলাম, এবার আমাকে একজন বলল আচ্ছা আজকে অলরেডি নোট দিয়ে দিয়েছি। আমাকে একজন বলছিল যে স্যার যদি নোট দিয়ে দেন 1 পাতা 2 পাতার শর্ট নোট একটু সুবিধা হয় বুঝতে। আমি একটা নোট দিয়ে দিয়েছি আজকে অলরেডি, তো সেই নোটটা দেখে নেবে পড়ার পরে। এখন শুধু গল্পটা বোঝো। হ্যাঁ স্যার দেখে নিয়েছো তো? ওই নোটে কিছুই করিনি, আমি 8টা স্টেপ এঁকেছি। এবার আমাকে বলতে পারে স্যার আপনি তো যখন পড়ালেন আমাদের লিমিট স্টেট মেথড আর যখন ওয়ার্কিং স্টেট মেথডের যখন পড়ালেন তখন কিন্তু আপনি কোনো পড়াননি, মানে কোনো বিমের ডিজাইন আমাদের পড়াননি, শুধু অ্যানালাইসিস পার্টটা পড়িয়েছেন। তো এখানে আপনি কেন বলছেন ডিজাইন পার্টটা পড়াবেন? ঠিক আছে, এখানে ডিজাইন পার্টটা পড়াবো। ডিজাইন বলতে হাতে ধরে ধরে কোনো ডিজাইন আমি করব না,
কি করব, তোমার ডিজাইনের একটা ওভারঅল একটা আইডিয়া তোমাদের দেবো, কারণ আজকেই গুপ্তা সলভ করব। গুপ্তা সলভ করতে গিয়ে দেখবে এই শেয়ার স্ট্রেসের ডিজাইনের একটা প্রিলিমিনারি ধারণা দরকার। তো ডিজাইন, চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা কি করব, স্টেপ 1। তো স্টেপ 1-এ কি করবো, একদম স্টেপে স্টেপে ডিজাইনটা করব। স্টেপ 1-এ কি করব, স্টেপ 1-এ হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটা খুঁজে বের করব। ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটাকে এখানে এসএফ ম্যাক্সিমাম, এসএফ সাফিক্সে ম্যাক্সিমাম, অথবা একে ভিম্যাক্স বলা হয়, অথবা একে ভিম্যাক্স বলা হয়। আচ্ছা, শেয়ার ফোর্সের ভ্যালু কত? একটু আগেই আমাকে বললো একজন যে স্যার ম্যাক্সিমাম শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে WL/2, ঠিক আছে। এবার পরীক্ষায় বহু কোশ্চেন আসে যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স খুঁজে বের করতে বলে ওয়ার্কিং স্ট্রেস মেথড আর লিমিট স্টেট মেথডে আলাদা আলাদা করে। যদি ওয়ার্কিং স্ট্রেস মেথডে বলে শেয়ার ফোর্স বের করতে, তাহলে এটা হচ্ছে আমার ওয়ার্কিং স্ট্রেস মেথডের শেয়ার ফোর্স WL/2। আর লিমিট স্টেট মেথডে কি করব, কি পার্থক্য লিমিট স্টেট মেথডে? দেখো, কোনো পার্থক্যই আর নেই। লিমিট স্টেট মেথডে এই ডাব্লুর যেটা ছিল ওয়ার্কিং স্টেট মেথডে, এই ডাব্লুর সঙ্গে 1.5 দিয়ে গুণ করব। এই ডাব্লুকে আমি 1.5 দিয়ে গুণ করব, 1.5 ইন্টু ডাব্লু, ঠিক আছে, ইন্টু L/2। এটা করলে আমি লিমিট স্টেট মেথডে শেয়ার ফোর্স বের করছি, যাকে আলটিমেট শেয়ার ফোর্সও বলা হয়, বা যখন পরীক্ষায় কোশ্চেনে দেখবে যে একে আলটিমেট ফোর্সও বলা হয়েছে, ঠিক আছে। বা একে আরেকটা নাম বলা হয়, আমার মনে পড়ছে না, ফ্যাক্টর শেয়ার ফোর্স, সরি, ফ্যাক্টর শেয়ার ফোর্স। এই ডাব্লু 1.5 ডাব্লু দিয়ে গুণ করলে শেয়ার ফোর্সটাকে বলা হয় ফ্যাক্টর শেয়ার ফোর্স, কারণ একটা ফ্যাক্টর দিয়ে গুণ করলাম 1.5 দিয়ে। এবার আগে বললো স্যার এরপরে কি করব? প্রথমে তো শেয়ার ফোর্স আমি বের করে নিলাম, ওয়ার্কিং স্টেট মেথডেও পারবো, লিমিট স্টেট মেথডেও পারবো। এবার স্টেপ 2, স্টেপ 2-তে কিছু করব না, স্টেপ 2-তে আমি কিছু চেকিং করব। তো স্যার স্টেপ 2-তে কি চেকিং করব? আমি এতদিন পর্যন্ত, আমাকে এবার একটা কথা বলো, এই শেয়ার স্ট্রেসের মান কত তোমার কে জানো? আমরা যে তোমার পড়েছিলাম, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস পড়েছিলাম, সেই স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় জেনারেট হচ্ছে? ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস আমরা ছবিতেই বুঝতে পারছি যে এই নিউট্রাল অ্যাক্সিসে জেনারেট হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তো এই ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের ভ্যালু কত? বলো একজন, বলো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের ভ্যালু কত? কত? tau হ্যাঁ, average 1.5 tau max divided by tau average. একে আমি SAY/IB বলবো। আমি ওই অ্যাভারেজে যাব না, আমি মূল ফর্মুলাতে চলে আসছি। তোমরা যেটা বলছো, কখনো রেক্ট্যাঙ্গেল সেকশন হলে কি হয়, ট্রায়াঙ্গেল সেকশন, সার্কুলার সেকশন, অত কিছুতে না। মূল শেয়ার স্ট্রেস কি? SAY/IB। এই এসটা হচ্ছে তোমার শেয়ার ফোর্স। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এটা যদি না বুঝে থাকো বইয়ে দেখে নেবে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর বইয়ে। তোমরা যেই ভ্যালুগুলো বলছো ওগুলো জাস্ট প্রুফ ভ্যালু বলছো, মাদার ফর্মুলা এটা SAY/IB, SAY/IB, ঠিক আছে। এসটা কি? এসটা হচ্ছে শেয়ার ফোর্স। এটা বসাবে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের ভ্যালু। কোথায় ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের ভ্যালু? স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে। এটা আমি এভাবে মনে রেখেছি। আইবি কে বলো, আজকাল তো আইবির নাম আমরা সবাই জানি যে বিভিন্ন মন্ত্রী সন্ত্রীদের ডাকছে। আইবি কে বলো, কি বলবে, কি করবে? আইবি কে বলো, বলো মানে কি? সে করো, SAY/IB, SAY, সে মানে বলো, কাকে বলবে? আইবি কে বলবে, ঠিক আছে। SAY/IB, এসটা কি? এসটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স। তো এটাকে বলা হয়, এটা আমরা জেনে এসেছি, একে বলা হয় শেয়ার স্ট্রেস বা অ্যাকচুয়াল শেয়ার স্ট্রেস, বা একে টাউ দিয়ে ডিনোট করা হয়। কিন্তু আমরা আরসিসিতে কিন্তু অ্যাকচুয়াল শেয়ার স্ট্রেস দেখলাম না। দেখলাম নিউট্রাল অ্যাক্সিসের নিচে উপরেরটা হচ্ছে প্যারাবোলা, নিউট্রাল অ্যাক্সিসের নিচে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আমাদের তাহলে আরসিসিতে যেই শেয়ার স্ট্রেস, সেই শেয়ার স্ট্রেসকে বলা হয় অ্যাভারেজ শেয়ার স্ট্রেস বা নমিনাল। আমি কিচ্ছু লিখে দেবো না, শুধু গল্পটা বুঝিয়ে দিচ্ছি, নোট দিয়ে দিয়েছি, নোটে লেখা আছে। এই এখানে আমরা বলবো টাউ ভি। টাউ ভি মানে কি? অ্যাকচুয়াল শেয়ার স্ট্রেস বা নমিনাল শেয়ার স্ট্রেস। এবার আমাকে সন্দীপ বললো স্যার অ্যাকচুয়াল শেয়ার স্ট্রেস বা নমিনাল শেয়ার স্ট্রেসের ভ্যালু কত? আমি বললাম অ্যাকচুয়াল শেয়ার স্ট্রেস বা নমিনাল শেয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে Vmax/BD, ঠিক আছে। তো ও বললো স্যার এই ভিম্যাক্সটা কি? আলাম এখানে দেখো ভিম্যাক্স দেখিয়ে দিয়েছি। ভিম্যাক্স হচ্ছে এই শেয়ার ফোর্স, একে বিডি দিয়ে গুণ করলে আমি তোমার অ্যাভারেজ শেয়ার স্ট্রেস বা নমিনাল শেয়ার স্ট্রেস পেয়ে যাব। এবার আমাকে বললো স্যার থার্ড স্টেপ কি? এটা আপনি সেকেন্ড স্টেপে আপনি
এই টাউ ভিটা বের করলেন। এবার আমি থার্ড স্টেপে আপনি কি করবেন, আমি এবার বললো থার্ড স্টেপে আমি করব এই টাউ ভির ভ্যালুটা নট বি গ্রেটার দেন, ডিজাইন করার সময় টাউ ভির ভ্যালু কখনোই বেশি হবে না টাও ম্যাক্সিমামের থেকে। তার মানে কি আইএস 456 এই টাও এর বা অ্যাভারেজ শিয়ার স্ট্রেস বা নমিনাল শিয়ার স্ট্রেসের একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম একটা ভ্যালু বের করে দিয়েছে। আমরা ডিজাইন করতে গিয়ে যে টাউ ভি পেলাম, এই টাউ ভির ভ্যালু কখনোই এই ম্যাক্সিমামের থেকে বড় হবে না। এবার আমাকে বললো স্যার এটুকুন তো বুঝলাম, কিন্তু তাও যে ম্যাক্সিমামের আপনি ভ্যালু লিখেছেন এটা আপনি কোথার থেকে লিখেছেন? আমি বললাম দুটো পেজ নাম্বার লিখে রাখো, একটা পেজ 85, ঠিক আছে, টেবিল 24, পেজ 85 টেবিল 24, আরেকটা লিখে রাখো পেজ 73 টেবিল 20। নিজেরা বের করো, বের করো, প্রথমে বের করো পেজ 24, তারপরে বের করো পেজ 20, বের করো, নিজেরা বের করো আর আমাকে বলো কোথায় আছে। বের করো পেজ 85 আর পেজ 73 বের করো, চলো পেজ 85 আর পেজ 73 বের করেছো কি? হ্যাঁ দাদা। আচ্ছা দেখো, হ্যাঁ বের করেছো। আচ্ছা পেজ 85 ওখানে দেখো টাউ সির একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে লেখা, হ্যাঁ দাদা আছে। পড়ো ভ্যালুগুলো পড়ো, পড়ো। তার মানে M15 এর 1.6, হ্যাঁ ঠিক আছে, M20 পেয়ে এর গেছো 1.6। পেয়ে গেছো, দাগ দিয়ে রাখো। আবার 73 পাতাতে আসো, 73 পাতাতে আসো, হ্যাঁ দাদা। 73 পাতাতে এসেছো, 73 পাতাতে এসে তুমি টেবিল বের করো, টেবিল 20, টেবিল 20তে দেখো একটা ভ্যালু আছে 2.5, 2.8, হ্যাঁ আছে তো? হ্যাঁ তাহলে 2.5 M20 এটা কিসের 2.8। ভ্যালু? এখানে লিখে দিয়েছে টাও ম্যাক্স এর ভ্যালু। এবার আমাকে ধরো সন্দীপই ধরো বললো স্যার এই টাও ম্যাক্স এর ভ্যালুটা তো আইএস করে আছে, এই টাও ভির আপনি যে লিখেছেন টাও ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই বিডি, এটাকে আপনি মন থেকে লিখেছেন? দেখো ভাই এটাও আমার মনের কোনো কথা না, এটা তুমি চলে আসো পেজ 72, সব আইএস কোডের এগুলো। পেজ 72 ক্লজ কত? ক্লজ হচ্ছে 40.1। বের করো কি লেখা আছে, সন্দীপ বলো কি লেখা আছে। তো টাউ ভি ইজ ইকুয়াল টু VU বাই BD। ভিইউ বাই বিডি। আচ্ছা এখানে ভিইউ লিখেছে কেন? এখানে ওরা লিমিট স্টেট মেথডে বের করেছে, ঠিক আছে, আলটিমেট বলেছে, ম্যাক্সিমাম বা আলটিমেট। এখানে আমি যেটাকে ম্যাক্সিমাম বলেছি ওরা এটাকে আলটিমেট বলেছে, ইউ ডিনোট করেছে, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে। এবার যদি ওয়ার্কিং স্টেট মেথডে আমি যদি শেয়ার ফোর্সটা বের করি, তাহলে শেয়ার ফোর্সের মান কত হবে? শেয়ার ফোর্সের মান হবে WL/2। আর লিমিট স্টেট মেথডে যদি বের করি তাহলে শেয়ার ফোর্সের মান কত হবে? 1.5 WL/2। তো লিমিট স্টেট মেথডে শেয়ার স্ট্রেসকে আমি বলবো, লিমিট স্টেট মেথডে শেয়ার ফোর্সকে বলবো ভিইউ। যদি লিমিট স্টেট মেথডে এই ভিইউ দিই তাহলে এখানে লিখবো যে এই যে এখানে লিখবো ভি ম্যাক্স এর জায়গাতে লিখবো ভিইউ। এত কিছু মাথায় আনতে হবে না, এগুলো ছাড়ো, যেটুকু স্যার বলেছি ওখানে বলো। কি কোশ্চেনে কি ওয়ার্কিং স্টেট মেথড বলে দেয়া থাকবে বা লিমিট স্টেট মেথড কি বলে দেয়া থাকবে? 100% বলে দেওয়া থাকবে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছো তো? হ্যাঁ তো আমি এটুকুন দেখলাম যে এই ভিইউটা যে এই টাউ ভিটা যে বের করব, টাউ ভির মান হচ্ছে আমাদের, টাউ ভি কাকে বলে? অ্যাভারেজ শিয়ার স্ট্রেস বা নমিনাল শিয়ার স্ট্রেস। পেজ 72 ক্লজ 40.1 আছে, এটা এর চেয়ে কম হবে। তা আমি এবার বলতে পারি আচ্ছা তাহলে এ দুটো চেক, এ দুটো আমার কোনো ডিজাইনের পার্টই না, ডিজাইন শুরু করার আগে এই চেকিংটা করতে হবে, ডিজাইন শুরু করার আগে আমাকে এই চেকিংটা করে নিতে হবে, এই চেকিংটা না করলে আমি ডিজাইনটা শুরুই করতে পারবো না। তাহলে ঠিক আছে স্যার, চেকিংটা আপনি করে নিলেন, ঠিক আছে। এবার আপনি কি করবেন? এবার এবার দেখো আমার 4 নম্বর স্টেজে চলে আসছি। 1 মিনিট তো, এই দরজাটা বন্ধ করো না, পড়াচ্ছি, আওয়াজ আসছে। এবার দেখো, এবার 4 নম্বর জায়গা স্টেপে আমি কি করব? 4 নম্বর স্টেপে আমি করব হচ্ছে ক্যালকুলেট ভিসি, ক্যালকুলেট ভিসি। এবার আমাকে বললো স্যার ভিসি মানে কি? আপনি তো বুঝলাম এতক্ষণ, আমি পুরো ব্যাপারটা আরেকবার বলে দেবো, আমি পুরোটা একবার লিখে দিই তোমাদের, পুরো ব্যাপারটা আরেকবার বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এবার আমাকে বললো স্যার ভিসি মানে কি? আমি ভিসি মানে বললাম সেলফ শেয়ার স্ট্রেংথ অফ দি কংক্রিট। একটা ধরো বিম বানিয়েছি, তো সেই বিমের মধ্যে, বিমটা বেশ মোটা সোটা একটা বিম বানিয়েছি, আর ওপর দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, ওই পিঁপড়া হেঁটে গেলে কি বিমটা ক্র্যাক করবে না ক্র্যাক করবে না বলো?
করবে না? নিশ্চয়ই ক্র্যাক করবে না, কিন্তু ক্র্যাক করবে না একটা পিঁপড়া যদি বিমটার উপর দিয়ে হেঁটে যায়, কিন্তু একটা হাতি যদি একটা বিমটার উপর দিয়ে হেঁটে যায় তাহলে বিমটা ক্র্যাক করে যাবে, ঠিক আছে? তো এই ভিসিটা হচ্ছে ভিসি কি বললাম, ভিসি হচ্ছে সেলফ শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট। ভিসি হচ্ছে সেলফ শেয়ার স্ট্রেংথ সেলফ শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট। তার মানে কি, কংক্রিটের যে নিজস্ব তো একটা ক্ষমতা আছে, সেই কংক্রিটও তো একটা নিজস্ব ক্ষমতা আছে, যেই ক্ষমতায় কংক্রিট এই যেই শেয়ার, আমি অ্যাকচুয়ালি পড়াচ্ছি কি তোমাদের, এই শেয়ার ফোর্স যে জেনারেট হচ্ছে, শেয়ার ফোর্স WL/2, এই শেয়ার ফোর্সকে রেজিস্ট করার জন্য যে লোহা দেব, সেই লোহা সম্বন্ধে পড়াচ্ছি আর কি। তো এই WL/2 তো খুব কমও হতে পারে না, এই ডাব্লুর মান যদি খুব কম হয়, মানে একটা পিঁপড়া যদি হেঁটে যায় তাহলে এই WL/2 মানও খুব কম হবে। তো সেই WL/2 জন্য আমাকে আলাদা করে লোহা দিতে হবে না, কংক্রিটেরও তো একটা নিজস্ব ক্ষমতা আছে রে ভাই, ঠিক আছে? কংক্রিটই ওকে রেজিস্ট করে দেবে। তো এই ভিসিটা হচ্ছে সেলফ শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট। আশা করি ভিসি কি জিনিস প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার আমাকে বললো যে দাদা ভিসিটা কি করে বের করব। আমি বললাম দেখো ভিসিটা কি, ভিসিটা হচ্ছে সেলফ শেয়ার স্ট্রেংথ। স্ট্রেংথ মানে কি, স্ট্রেংথ মানে তো ওয়ান কাইন্ডস অফ ফোর্স। আমরা কি জানেছি, আমরা এতক্ষণ কি পড়েছি, স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সকে স্ট্রেস আর এরিয়া দিয়ে গুণ করলে আমরা ফোর্স পাই। তাহলে আমরা লিখতে পারি ভিসিটা তো ফোর্স, ভিসিকে একটা স্ট্রেস আর এরিয়া দিয়ে গুণ করব। তাহলে ভিসিকে আমি কি বললাম, সেলফ শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট। তাহলে ভিসিকে কি দিয়ে গুণ করব, ভিসিকে আমরা টাউ সি ইন্টু বিডি দিয়ে গুণ করব, টাউ সি ইন্টু বিডি, ঠিক আছে? এই টাউ সি কি, টাউ সি হচ্ছে সেলফ শেয়ার স্ট্রেস অফ কংক্রিট, এটা হচ্ছে স্ট্রেংথ অফ কংক্রিট। আর কংক্রিট যেটা ইউজ করছি তার তো একটা স্ট্রেস রয়েছে, সেই কংক্রিটের স্ট্রেসটা হচ্ছে তোমার এই টাউ সি। আর এই স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ করতে হবে। আমার এই বিমটার এরিয়া কত, বিমটার এরিয়া তো সব দেখতেই পাচ্ছি আমি এখন, এই এফেক্টিভ এরিয়া হচ্ছে স্মল ডি, এই এফেক্টিভ এরিয়া স্মল ডি, আর এটা হচ্ছে বি, হচ্ছে এর উইথটা, এটা দিয়ে, ঠিক আছে? তো আমি বের করলাম এই সেলফ শেয়ার স্ট্রেস অফ দি কংক্রিট বের করলাম। এবার আমাকে একজন বললো স্যার আপনি যে সেলফ শেয়ার স্ট্রেস অফ দি কংক্রিট বলছেন, এটা কোথার থেকে আপনি পাচ্ছেন, এগুলো সব আইএস কোডের জিনিস। আমি বললাম দুটো সম্বন্ধে। হ্যাঁ বলো। সেটা ডিজাইন শেয়ার স্ট্রেংথ। হ্যাঁ আমি এখন ডিজাইনে যাইনি, দাঁড়াও আমি ধীরে ধীরে বলছি, ঠিক আছে? তুমি যদি আমি ডিজাইন ভ্যালু ধরি তাহলে ডিজাইন, আর যতক্ষণ আমি ডিজাইন ভ্যালু ধরছি না তখন আমি এটাকে শেয়ার স্ট্রেসও বলতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি এখন ডিজাইনের ঢুকি তো নি, আমি ধরে গেলাম টেবিল 19, আমি এখন টেবিল 19, এটা হচ্ছে পেজ 73, টেবিল 19 পেজ 73, আর টেবিল হচ্ছে 23 পেজ 84, এ দুটোতে যাও, গিয়ে বলো। দেখো কোডটা না নিয়ে বসলে আজকে খুব পড়তে খুব অসুবিধা হবে কিন্তু। হ্যাঁ পেয়েছো, টেবিল 73 আর টেবিল 84 পেয়েছো? টেবিল 73 না দাদা, পেজ 73। পেজ 73 পেয়েছো? ধরো আমি একটা হ্যাঁ দাদা, স্ক্যান করে রেখেছিলাম, আমি খুঁজছি, ধরো স্ক্যান কপিটা আমার কোথায় গেল, এই দেখো, এই যে, এই দেখো আমি কি বের করছি, আমি হচ্ছে এই টাউসির মান বের করছি, এই যে টাউসির মান আমি অ্যাকচুয়ালি বের করছি। টাউসি কি, টাউসি হচ্ছে এই দেখো ডিজাইন, এই যে টাউসির আমি ভ্যালুটা বের করছি, টাউসি হচ্ছে ডিজাইন শেয়ার স্ট্রেংথ, ঠিক আছে? তো টাউসির ভ্যালু আমি কি করে বের করব, আমি বললাম তোমাদের এই টেবিল 19-এ যেতে, টেবিল 19-এ এখানে কি লেখা আছে, AST/BD লেখা আছে, আর এখানে গ্রেড অফ কংক্রিট লেখা আছে M20, M25, M15, এটা M15, M20, M25, M30, এরকম গ্রেড অফ কংক্রিট লেখা আছে। তো আমি এটাকে সিম্পলিফাই করলাম, এই AST যেটা, AST মানে কি, পার্সেন্টেজ। AST মানে হচ্ছে একটা বিম বানাতে যেই মেন যে লোহা দিয়েছি তার তো একটা পার্সেন্টেজ রয়েছে, সেই পার্সেন্টেজটা তো আমি জানি, যেটা টেনশন জোনে যে দিলাম, সেই AST কে BD দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব, এটা আমি পেয়ে গেলাম 0.2, পেয়ে গেলাম 100 AST/BD। আর M25 ধরো গ্রেড অফ কংক্রিট আমি ইউজ করেছি। এবার এটা ইউজ করে এখানে আমি কি দেখছি, এখানে আমি দেখো বড় করে দেখানোর চেষ্টা করছি, 100 AST/BD এর কতগুলো ভ্যালু দিয়েছে, 100 AST, ধরো এটা মুছে দিই, 100 AST/BD
এখানে কতগুলো 100 AST বাই বিডি দেখো কতগুলো ভ্যালু দিয়েছে, এটা 100 AST বাই বিডি, এই ক্যালকুলেশনটা আমি করলাম। আর M15 এর ধরো M15 ধরলাম, কতগুলো এখানে ভ্যালু দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে কার ভ্যালু, এগুলো হচ্ছে টাউসির ভ্যালু। তো আমাকে এখানে পার্টিকুলার এই অঙ্কে কোচার অঙ্ক করব, সেখানে আমাকে বলে দিয়েছে টেনসাইল এনফোর্সমেন্টের এই ভ্যালুগুলো তো আমি কোর্ট থেকেই পেয়ে যাবো, এই যে 0.15, 0.25, 0.35, এগুলো আমি কোর্ট থেকেই পেয়ে গেলাম। আর টাউসির ভ্যালুগুলোও আমি কোর্ট থেকে পেয়ে গেলাম। M25 এর জন্য টাউসির ভ্যালু কত, 0.14, 0.23, 0.31, এগুলো পেয়ে গেলাম। আর এই 100 AST বাই বিডি করে আমি কত পেলাম, এর ভ্যালুটা 0.20 পেলাম। সেই ভ্যালুটাকে আমি লিখলাম এখানে 0.20। 0.20 কি, 0.25 আর 0.15 এর মধ্যবর্তী কোনো একটা ভ্যালু, এটা এখানে লিখলাম। আর এর রেসপেক্টে শিয়ার স্ট্রেস কত, এর রেসপেক্টে শিয়ার স্ট্রেসকে আমি টাউ সি দিয়েই ডিনোট করলাম, টাউ সি দিয়েই ডিনোট করলাম। এগুলো পরীক্ষায় লাগবে না, শুধু বলে দিচ্ছি। এবার এটা হয়তো জানো প্রত্যেকে, সেমিস্টার পাস করতেও এটা লেগেছে। স্লোপ কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট মানে কি, এখানে হচ্ছে তোমার 20 মাইনাস 15, এই যে পয়েন্ট, প্রথমে হচ্ছে 0.25 মাইনাস 0.15 লিখলাম, 0.25 মাইনাস 0.15 ডিভাইড বাই 0.20 মাইনাস 0.15, 0.20 মাইনাস 0.15 ইকুয়ালস টু 0.23 মাইনাস 0.14, 0.23 মাইনাস 0.14, আর এখানে টাউসি মাইনাস 0.14, টাউসি মাইনাস 0.14, এই করে আমি টাউসির ভ্যালুটা পেয়ে গেলাম, এই করে আমি টাউসির ভ্যালুটা পেয়ে গেলাম। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ টাউসি। টাউসির ভ্যালুটা পেলাম, টাউসির ভ্যালুটা পাওয়ার পর, টাউসির ভ্যালুটা তাহলে বুঝতে পারলাম যে দাঁড়াও কোথায় লিখলাম, এখানে আমি টাউসির ভ্যালুটা পেলাম পেজ 19, সরি টেবিল 19 পেজ 73, আর টেবিল 23 পেজ 84, এ থেকে আমি টাউসির ভ্যালুটা পেলাম। এবার প্রত্যেকে মোটামুটি দেখলে যে স্যার টাউসির ভ্যালুটা কোথা থেকে আপনি বের করলেন, এটুকু তো দেখলে তোমরা। এবার টাউসির ভ্যালুটা বের করার পর এই ভিসির ভ্যালুটা বের করতে হবে। ভিসির ভ্যালুটা তাহলে বের করার কিছু না, এই টাউসির সঙ্গে বি ইন্টু ডি গুণ করে আমি ভিসির ভ্যালুটা বের করলাম। এই হয়ে গেল আমার স্টেপ 5 এর কাজ শেষ। এবার আমার হলো স্টেপ 6। স্টেপ 6-এ এবার আমাকে সন্দীপ বলল, স্যার আপনি এই ভিসির মান তো পেয়েছেন, ভিসির মান পেয়েছেন, আর আপনি অলরেডি পেয়ে গেছেন ভিম্যাক্স পেয়ে গেছেন, ভিম্যাক্স পেয়ে গেছেন, আপনি অলরেডি ভিম্যাক্স পেয়ে গেছেন, ভিম্যাক্স পেয়ে গেছেন, ঠিক আছে। এবার কি কম্পেয়ার, এবার স্টেপ 6-এ তাহলে কি করবেন, দুটো ভ্যালু তো পেয়ে গেছেন। আমি বললাম আচ্ছা এবার আমাকে আবির বলো যে আমি এই ভিসি আমি কিসের থেকে পাচ্ছি, আর এই ভিম্যাক্স কেন, মানে ভিসি কেন জেনারেট হলো, আর ভিম্যাক্স কার জন্য জেনারেট হলো, এই দুটোর কারণ বলো। এটা কারণ বললেই চ্যাপ্টার শেষ। ভিসি কেন জেনারেট হলো বলো, আর ভিম্যাক্স কেন জেনারেট হলো। কেউ বলতে পারবে ভিম্যাক্স আর ভিসি কেন এলো, এই দুটো ভ্যালু? এক্সটার্নাল লোডের জন্য এক্সট্রা স্ট্রেস, আর ইয়েটা ভিম্যাক্সটা হচ্ছে কংক্রিট প্লাস আরসিসি দুটোই। এই ভিম্যাক্স কেন এলো? স্যার ভিম্যাক্স হচ্ছে আপনার এক্সটার্নাল যে ফোর্সটা আছে তাকে রেজিস্ট, মানে তার জন্য হ্যাঁ, ওটা আর generate ভিসি হচ্ছে করতেছে। শুধু অনলি নিজেরটা। এই স্যার, শেয়ার VC ফোর্স হচ্ছে যে internal টা। দাঁড়াও, এই শেয়ার ফোর্স যে পড়ছে আমার এই বিমটা যে ছিল, এই আমার যে এবি বিমটা, কেউ বুঝছো না নাকি? দেখো এগুলো বুঝতে হবে, এটা কঠিন জায়গা আমিও জানি। এই স্ট্রেন্থ, এই যে ইউডিএলটা ছিল, এই ইউডিএলটার জন্য যে শেয়ার ফোর্স এলো, এই শেয়ার ফোর্সের জন্য ভিম্যাক্স জেনারেট হলো। আর ভিসি আমি কোথা থেকে পেলাম, ভিসি আমি এই টাউসি বের করলাম, টাউসি বের করে আমি ভিসি পেলাম। আমি টাউসি কি করে বের করলাম, আমি টাউসি বের করলাম হচ্ছে এটার সাহায্যে না, টাউসি বের করলাম এই টেবিলটার সাহায্যে, টেবিলটা কোথায় গেল, টাউসি বের করলাম এই টেবিলটার সাহায্যে, এই 100 AST বাই বিডি, আর হচ্ছে এই M20 M25 এর মধ্যে টাউসি। তার মানে কি, আমি মেন কতটা লোহা দিয়েছি, মানে মেন রেনফোর্সমেন্ট এই নিউট্রাল অ্যাক্সিসের নিচে, নিউট্রাল অ্যাক্সিসের নিচে কতটা লোহা আমি ইউজ করেছি, নিউট্রাল অ্যাক্সিসের নিচে কতটা লোহা ইউজ করেছি, এ থেকেই তো আমি পেলাম 100 AST বাই বিডি। আর আমি কি গ্রেডের কংক্রিটে কাজ করছি, M20 না M25, এটা থেকে এই দুটোকেই তো এই মেন রেনফোর্সমেন্টের নিচে কি লোহা দিচ্ছি আর কি গ্রেডের কংক্রিট দিচ্ছি, এটা থেকে তো আমি পেলাম টাউ সি, ঠিক আছে। এই টাউ সি কে তো এরিয়া দিয়ে গুণ করে আমি টাউ ভি পেলাম, ঠিক আছে।
এটা থেকে আমি পেলাম টাউ সি, এই টাউ সি কেই তো আমি এরিয়া দিয়ে গুণ করলাম টাউ সি পাওয়ার জন্য। এই টাউ সি কে এই তো তাই করলাম, এই যে টাউ সি পেলাম হচ্ছে বিমটার নিচে কতটা লোহা দিয়েছি সেই লোহাটার থেকে আর কি গ্রেডের কংক্রিট ইউজ করেছি, এই দুটো থেকে পেলাম আমি টাউ সি। টাউ সি কে এরিয়া দিয়ে গুণ করে আমি পেলাম ভিসি। তাহলে এবার বুঝতে পারলে ভিসি আর ভিম্যাক্স কেন জেনারেট হলো এই বিমটার মধ্যে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে গ্রেড অফ মানে কংক্রিট আর স্টিল দুটো যখন মিলছে তখন ওটাকে ভিসি বলছে, আর শুধু কংক্রিট আর তখন ওটাকে ম্যাক্স বলছে কেন? কোনটা বুঝতে পারোনি বলো? বলছি আপনি বললেন না যে ভিসির ক্ষেত্রে হচ্ছে কংক্রিট প্লাস স্টিলটা, তাই তো? না তুমি আর তুমি তাহলে কিছুই বুঝতে পারোনি, ঠিক আছে? হ্যাঁ, এই ভিম্যাক্স কি জিনিস বলো তো? ভিম্যাক্স কি জিনিস? ভিম্যাক্স কেন জেনারেট হচ্ছে বলো তো? স্যার ফর ম্যাক্সিমাম। আরে ভিম্যাক্স মানে তো ম্যাক্সিমাম শেয়ার ফোর্স, এই উপরে যে এক্সটার্নাল লোডের জন্য স্যার। এক্সটার্নাল লোডের জন্য এই ভিম্যাক্স জেনারেট হচ্ছে। না স্যার, হ্যাঁ, এটা তো এক্সটার্নাল লোডের জন্য আসছে, এর সঙ্গে তো ভিসির কোনো সম্বন্ধই নেই। কি করছি স্যার? আর এই এক্সটার্নাল লোডটাকে কাউন্টার করার জন্য ভিসি করছে, একদম এক্স্যাক্টলি ঠিক উত্তর দিয়েছো। এই মেয়েরা যারা ক্লাস করছো বুঝতে পারছো কি না? ব্যাপারটা আরেকবার বলবো পুরোটা। দেখো, এবার না বুঝতে পারলে তোমরা বলো না, তখন অসুবিধা হয়ে যায় পরে বোঝাতে খুব। দেখো, এই ভিম্যাক্স কেন আসছে? ভিম্যাক্স হচ্ছে এই আমার বিমটা রয়েছে, এই বিমের মধ্যে এই বিমের মধ্যে তো এই একটা লোড রয়েছে, এই বিমের মধ্যে লোড রয়েছে, এই বিমের মধ্যে লোড পড়ার পরে একটা তো শিয়ার ফোর্স জেনারেট হলো, শিয়ার ফোর্সটার মান হচ্ছে WL/2। এই শিয়ার ফোর্সটাকেই তো আমি বললাম ভিম্যাক্স, এই শিয়ার ফোর্সটাকেই বললাম ভিম্যাক্স। আর এই বিমের নিচে এই নিউট্রাল অ্যাক্সিস রয়েছে, এই নিউট্রাল অ্যাক্সিসের নিচে কতগুলো মেন রেনফোর্সমেন্ট রয়েছে, এই মেন রেনফোর্সমেন্ট গুলো নিউট্রাল অ্যাক্সিসের নিচে রয়েছে। আর আমি M20 বা M25 কোনো একটা গ্রেডের আমি কংক্রিটিং করছি, এটাকে থেকেই তো আমি ভিসির মানটা পেলাম। তার মানে এক্সটার্নাল লোডের জন্য আসছে ভিম্যাক্স, আর ইন্টারনাল কংক্রিট আর স্টিল এই দুটো মিলে আসছে ভিসি। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ নাসিরুদ্দিন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম, আমি আর দরকার হলে আরেকবার বলে দেবো পুরো ব্যাপারটা, ঠিক আছে? এটা হচ্ছে 6 নম্বর স্টেপে গেল। এবার আমাকে বলো তো, একজন বলো তো, এবার তো বলতে পারো স্যার তাহলে এই 7 নম্বর স্টেপে আপনি কি করলেন? আমি ভিসি আর ভিম্যাক্স অব্দি এতক্ষণ পেলাম, এবার আমার হতে পারে ভিসি। ভিসি কোনটা? এই স্টিল আর লোহার জন্য যেই ক্ষমতাটা কংক্রিটের মধ্যে জেনারেট হলো সেটা হচ্ছে ভিসি, ঠিক আছে? এবার ভিসির ইঞ্জিনিয়ারিং নাম কি? সেলফ স্ট্রেংথ অফ কংক্রিট। হবে না, এটা একবারে বোঝা যায় না, আমি নিজেও জানি। দেখো ভিসি এখানে লিখে দিয়েছি আমি, সেলফ স্ট্রেংথ অফ কংক্রিট। তার মানে কি? কংক্রিটের নিজস্ব ক্ষমতা। সেলফ স্ট্রেংথ অফ কংক্রিট, কংক্রিটের নিজস্ব ক্ষমতা। কংক্রিটের নিজস্ব ক্ষমতাটা কি? ভিসি। এই ভিসির ভ্যালু ধরো কোনো কারণে এলো হচ্ছে 70, ভিসির ভ্যালু কোনো কারণে এলো 70। আর আমার যে এই ভিম্যাক্স শেয়ার ফোর্সের জন্য যেটা এলো সেটার আমার ভ্যালু এলো হচ্ছে ধরো 50। তাহলে ভিসি ইজ গ্রেটার দেন ভিম্যাক্স, ভিম্যাক্স এর থেকে ভিসি বেশি এলো। ভিম্যাক্স কত? আমার ভিম্যাক্স আমার এলো হচ্ছে 50, ভিম্যাক্স এর আমার ভ্যালু এলো 50, আর ভিসির মান এলো হচ্ছে আমার 70। তাহলে কি যা এক্সটার্নাল লোড আসছে মানে 50, তাকে কংক্রিট নিজেই তো রেজিস্ট করে দিচ্ছে। তাহলে কি আমার কোনো আলাদা করে কি কোনো লোহা লাগবে? আমাকে শেয়ার কি কোনো রেনফোর্সমেন্ট দিতে হবে আলাদা করে? নিজেরা চিন্তা করে বলো। না, ডিজাইন শেপ আছে, দিতে হবে না। দিতে হবে না, ডিজাইন ঠিক শেপ আছে। দিতে হবে হ্যাঁ, না। কোনো কোনো আলাদা করে কোনো লোহা আমাকে প্রোভাইড করতে হবে না। আবার এমন তো হতে পারে আমার এই ভিসির ভ্যালু লেস দেন ভিম্যাক্স। ভিসি আমার কিসের ভ্যালু? ভিসি হচ্ছে বিমটা বানানোর জন্য যেই মেন রেনফোর্সমেন্ট আর গ্রেড অফ কংক্রিট দিয়েছি তার থেকে কংক্রিটের যে ক্ষমতা তাকে বলে ভিসি, ঠিক আছে? আর ভিম্যাক্স কি? এক্সটার্নাল লোডের জন্য ভিম্যাক্স। তো কংক্রিটের ক্ষমতা কম আর লোডের ক্ষমতা বেশি, এটাও তো হতে পারে, দুটোই হতে পারে, দুটোর মধ্যে একটা হতে পারে।
তো দেখো আমি এখন পড়বো হচ্ছে শিয়ার রেইনফোর্সমেন্ট। শিয়ার রেইনফোর্সমেন্টটা কি জিনিস? আমি অলরেডি মেন রেইনফোর্সমেন্ট তো প্রোভাইড করেই দিয়েছি। মেন রেইনফোর্সমেন্ট যদি, এবার আমাকে একজন বললো স্যার আপনি মেন রেইনফোর্সমেন্ট কোথায় প্রোভাইড করেছেন? আমি বললাম এই মেন রেইনফোর্সমেন্ট যদি, এই যে মেন রেইনফোর্সমেন্ট যদি প্রোভাইড না করতাম, তাহলে আমি এটা কি করে লিখেছি, তাহলে আমি এই কথাটা কি করে লিখেছি, এই 100 AST বাই বিডি কি করে লিখেছি, ঠিক আছে? তো মেন রেইনফোর্সমেন্ট তো প্রোভাইড করেছি, কিন্তু দেখা গেল মেন রেইনফোর্সমেন্ট প্রোভাইড করার পরেও এই ভিসির যে ভ্যালু এলো সেটা এক্সটার্নাল লোডের থেকে কম। তাহলে আমাকে ভিসির সঙ্গে কিছু একটা যোগ করতে হবে। তো কেন যোগ করতে হবে? যাতে এই এক্সটার্নাল লোডকে আমি টপকে যেতে পারে ভিসির ভ্যালু, ঠিক আছে? তার মানে কি আমাকে বিমটাকে শক্তিশালী করতে হবে, তার মানে আমার আরো কিছু এক্সটার্নাল রড দিতে হবে, কিছু এক্সটার্নাল লোহা দিতে হবে, তো এই এক্সটার্নাল লোহাগুলো আমরা কি করে দিই? এগুলো আমরা স্টিরাপসের আকারে দিই। তো দেখো বিমে এখানে যেটা আমরা, এগুলো হচ্ছে স্টিরাপস, এই স্টিরাপসটাকেই আমি এরকম ভাবে দেখালাম আর কি। এটা হচ্ছে আমার স্টিরাপস তো আমরা সবাই দেখেছি আর কি। স্টিরাপস তো পলিটেকনিক বা ডিগ্রি যেটাই পড়ি না কেন, স্টিরাপস আমরা দেখেইছি। এই জায়গাটা একটু এরকম হয়, এই জায়গাটা একটু এরকম হয়, স্টিরাপস এটা আমরা দেখেছি। হচ্ছে না এখানে, নিচ্ছে না সফটওয়্যারটা আমার, এরকম এটা স্টিরাপস। তো ঠিক আছে, এবার বললো স্যার স্টিরাপস তো বুঝলাম, তো এই স্টিরাপস আমি কেন দেব? এই স্টিরাপস দেব যখন কংক্রিটের ক্ষমতা যখন কম আর এক্সটার্নাল লোডের ক্ষমতা বেশি, ঠিক আছে? তো এবার আমাকে একজন বলল স্যার যদি এক্সটার্নাল লোডের ক্ষমতা কম হয়, কংক্রিটের ক্ষমতা যদি বেশি হয়, তাহলে কি স্টিরাপস দেব? বললাম হ্যাঁ, তাহলেও স্টিরাপস দেব। বললো স্যার কেন তাহলে স্টিরাপস দেব? আমি বললাম আমাকে একটা নমিনাল একটা স্টিরাপস দিতেই হবে। এরকম নমিনাল আমরা এগুলোকে আমরা সাইডে এগুলোকে চুড়িও বলে থাকি। এই কতগুলো কলাম আমরা দিলাম, এই কলামগুলোকে বাঁধার জন্য আমাদের লাগুক আর না লাগুক কতগুলো নমিনাল আমাদের স্টিরাপস দিতেই হয়, ঠিক আছে? তো নমিনাল স্টিরাপস কেন দিই? কারণ হচ্ছে এই মেন রেইনফোর্সমেন্ট গুলোর অ্যাক্সিস যাতে চেঞ্জ না হয়, সেই জন্য আমরা এই নমিনাল স্টিরাপস দিই। তো আমাকে বললো স্যার এই নমিনাল স্টিরাপস যে দেবো, এটা কতটা পরিমাণে নমিনাল স্টিরাপস দেবো? আমি বললাম এটা আমি কিছু বলতে পারবো না, তোমরা চলে যাও হচ্ছে পেজ 48, এটা পেজ 48 ক্লজ নম্বর 26.5.1.6, চলে যাও এখানে। এখানে দেখো নমিনাল শিয়ার স্ট্রেসের কি ভ্যালু রয়েছে, AST বাই বিডি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু, একদম এরকম লেখা আছে 0.4 ডিভাইড বাই 0.87 FY। দেখে নাও একবার, সময় দিচ্ছি। পেজ নাম্বার 48 ক্লজ নাম্বার 26.5.1.6 চলে যাও, ঠিক আছে? পেয়েছো? পেয়েছো? এবার দেখো বি ইন্টু ডি, তাই তো লিখেছি, বি ইন্টু ডি তো লিখেছি, বি ইন্টু ডি তো, বি ইন্টু এসবি। দাঁড়াও কত নম্বর ক্লজ তাহলে বললাম তোমাদের? ওহো, স্পেসিং এর জন্য এসবি হবে। হ্যাঁ ভুল লিখেছি, বি ইন্টু, আমি ফর্মুলাটা ভুল লিখেছি, বি ইন্টু এসভি হবে, ঠিক আছে? তো ভুল লিখেছিলাম আমি ফর্মুলাটা, এএসটি বাই বি ইন্টু এসভি ইকুয়ালস টু 0.4 ডিভাইড বাই 0.87 FY। আচ্ছা সৌরভ, বুঝতে পারছো তো? যাই হোক, হ্যাঁ আচ্ছা দেখো এবার আমি কি করব, এবার আমাকে তো অনেকে বসতে করতে পারে স্যার এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু আছে, তো গ্রেটার দেন থেকে আমি কি করে কনক্লুশনে আসবো? বললাম গ্রেটার দেন হাটিয়ে দাও, একদম পাতি বাংলায় লিখে দাও, ASV, এটা AST না কিন্তু, এটা ASV, এটা ASV ডিভাইড বাই বি ইন্টু এসভি ইকুয়ালস টু, ধরে লেখো, ইকুয়ালস টু 0.4 ডিভাইড বাই 0.87 FY, এটা লেখো। এবার আমাকে বললো স্যার কোনটা কি জিনিস, এবার আপনি বলুন, ঠিক আছে? এতক্ষণ তো আমরা বুঝলাম যে যদি এই কংক্রিটের ক্ষমতা বেশি আর এক্সটার্নাল লোডের থেকে, তাহলে হিসাব মতো আমাদের এরকম আপনি যেগুলো দিয়ে দিয়েছেন, এই চুড়িগুলো যে দিয়েছেন এগুলো দেওয়ার আমাদের কোনো দরকার নেই,
কিন্তু আপনি বললেন যে একটা মিনিমাম দিতে হয় রেনফোর্সমেন্ট, কারণ এগুলোকে নিজের পজিশনে ধরে রাখার জন্য মিনিমাম দিতে হয়। তো আপনি ফর্মুলাটাও লিখে দিলেন, পেজ 48 ক্লস 26.5.1.6 থেকে ফর্মুলা লিখে এতদূর লিখলেন। এবার আমাকে এক এক করে বলুন অ্যাকচুয়ালি আপনি করতে কি চাচ্ছেন। অ্যাকচুয়ালি দেখো আগে বলে দিই কোনটা কি জিনিস। এএসভি, আচ্ছা এএসভি মানে আমাদের অনেক রকম স্টিরাপস হতে পারে, 2 লেগ স্টিরাপস হতে পারে, 4 লেগ স্টিরাপস হতে পারে, এগুলো আমরা জানি আর কি, দেখেওছি। তো আমাদের ফর্মুলা হচ্ছে লেগ, আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে লেগ ইন্টু π/4 ডি স্কোয়ার, π/4 লেগ ইন্টু π/4। হ্যাঁ, এটা পাইটা লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি আমার বারবার, এই কিছু একটা গন্ডগোল আছে, আমাকে চেঞ্জ করতে হবে, এই সফটওয়্যার আর পড়ানো যাবে না। কি কিছু একটা আছে, সমস্যা হচ্ছে। π/4 ইন্টু ডি স্কোয়ার, ঠিক আছে, এটা লিখলাম, এটা হচ্ছে আমার এএসভির ফর্মুলা। এবার আমাকে একটা জিনিস বলো তো, এই লেগ আমরা সাধারণত কলাম বলি বা বিম বলি, সাধারণত আমরা 2 লেগ স্টিরাপই তো ইউজ করি, এখানে তো 2 লেগই দেখালাম তোমাদের। দেখো তো লেগ বলতে কি, এই যে 2 লেগ স্টিরাপ, সেটা তো 2 লেগ স্টিরাপসেরই ছবি আঁকলাম। তো সাধারণত আমরা জেনারেল কাজের জন্য এই লেগের জায়গায় 2 দিই, যেহেতু 2 লেগ স্টিরাপস। আর π/4 ইন্টু 5 স্কোয়ার, 5 মানে কি, যত ডায়ামিটারের আমরা স্টিরাপসটা দেবো সেটা হচ্ছে 5, ঠিক আছে। এবার বি মানে কি, বি মানে ব্রেথ অফ দা বিম, ঠিক আছে, বা উইথ অফ দা বিম। আচ্ছা এসভি মানে কি, এবার আমাকে একজন বলো স্যার এসভি মানে কি। আমি বললাম এসভি মানে হচ্ছে স্পেসিং বিটুইন দি টাই। এখানে দেখো এই একটা টাই থেকে এই আরেকটা টাইয়ের যে স্পেসিং, এটাকে এসভি দিলাম, এটাকে আমি দিলাম এসভি, এটাকে আমি দিলাম এসভি, এসভি। আমার তো মিনিমাম টাই দরকার, ঠিক আছে, এসবি দিলাম। তাহলে আমি এএসভিও দিয়ে দিয়েছি, বি দিয়ে দিয়েছি, এসবি দিয়ে দিয়েছি। 0.4 ডিভাইড বাই 0.87 FY লিখেছি। আমাকে বললো স্যার FY-টা কি। আচ্ছা ব্যাচে এবার তোমরা বলো, অলরেডি পড়িয়েছি আগের ক্লাসে, FY কাকে বলে স্টিলের? Full strength. হ্যাঁ কি, ইল স্ট্রেন্থ। ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, হ্যাঁ ইল স্ট্রেংথ তো বলতে পারো, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বা ইল স্ট্রেংথ, ঠিক আছে। FY-টা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। এটার ভ্যালু কত হয় সাধারণত, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথের কত হয় যদি বলে FE 415, এর ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত? 415। 415। তাহলে এর ক্যারেক্টারিস্টিক হয় 415 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তো আমি এখানে তাই দেখো এএসবি বসাবো, বি বসাবো, হ্যাঁ শুধু এসভি বসাবো, আর এই FY বসাবো। এটা করে আমি এসভির মানটা পেয়ে যাব, এসভির মানটা পেয়ে যাব। এসভির মান কি, এসভির মান হচ্ছে এই একটা থেকে আরেকটা স্টিরাপসের বিটুইন ডিস্টেন্স কত, এটা আমরা পেয়ে যাব, এসভির মানটা পেয়ে যাব, ঠিক আছে। এটাই আমাদের মূল কাজ। যদি আমাদের নমিনাল শেয়ার রেনফোর্সমেন্ট যদি প্রোভাইড করতে হয়, তাহলে এভাবেই আমাদের নমিনাল শেয়ার রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়। এবার আমাকে জিজ্ঞাসা করলো স্যার এটা কি করতে হবে, এর কথা আমি কি আপনি ডিজাইনটা করছেন কেন বলেন তো। আমি দেখো ডিজাইনটা করছি এই এসবির অ্যাপ্লিকেশনটা কোথায়, এটা তোমাদের বোঝানোর জন্য, এবং এই ক্লসটা এরকম ভাবে বোঝালে মনে থাকবে। এমনি আমি তো বলে দিতে পারি যে অমুক ক্লসটা মুখস্থ করে নাও, তাতে কোনো লাভ হবে না, ঠিক আছে। এটা আমরা এইভাবে বোঝালাম। এবার আমাকে একজন বললো স্যার এটা তো হলো, এবার তো আপনি দ্বিতীয় পয়েন্টে চলে আসুন। দ্বিতীয় পয়েন্টটা কি, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যদি ইন্টারনাল লোডটা যদি বেশি হয় আর কংক্রিটের ক্ষমতা যদি কম হয়। আমি বললাম ঠিক আছে চলো তাই, চলো তোমার কথাতেই আসি। কংক্রিটের ক্ষমতা ইজ লেস দেন ফোর্স অফ দি এক্সটার্নাল, মানে ভিম্যাক্স যেটাকে বলেছি, এক্সটার্নাল লোডটা বেশি। তাহলে আমি কি করে ডিজাইন করব, বললাম তাহলে কোনো সমস্যা নেই, তাহলে চলে যাও, এটাও আইএস কোড বলে দিয়েছে, পেজ 85 ক্লজ নম্বর চলে যাও হচ্ছে B5.4, বের করে নাও পেজ 85-এ B5.4 বের করে নাও, একজন বের করে নাও, বের না করলে হবে না। বের করেছো? ঠিক আছে, এবার দেখো এই ক্লজটাতে আমি জাস্ট বলছি যে আচ্ছা দেখো আমার এই ভিসির মানটা, আমার এই ভিসির মানটা কম আর আমার এই ভিম্যাক্স এর মানটা বেশি, এতটুকু আমি বুঝলাম। তো ভিসির মান, ভিসি মানে কি, ভিসি কার, ভিসি এই ফোর্সটা কে দিচ্ছে, ভিসি কার ক্ষমতা বলো? কংক্রিটের।
ভিসি হচ্ছে কংক্রিটের ক্ষমতা, ধরো কংক্রিটের ক্ষমতা হচ্ছে 100, আর আমাদের মেন রেনফোর্সমেন্ট যেটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের 50। তাহলে আমাদের কতটার জন্য স্টিরাপস দিতে হবে, কত লোড ক্যারিং ক্যাপাসিটি স্টিরাপস দিতে হবে আমাকে বললো স্যার 100 তো আপনার কংক্রিটেরই, ঠিক আছে, 100 আপনাদের কংক্রিটেরই, হ্যাঁ এটা ভুল লিখলাম, এটা বেশি হবে, 100 তো আপনার কংক্রিটেরই, আর বাইরে থেকে লোড আসছে হচ্ছে আপনার 200, বাইরে থেকে আপনার লোড আসছে 200। তাহলে আমি কতটা লোডের জন্য লোহা দেবো স্টিরাপস আকারে, বাইরে থেকে লোড আসছে 200, বাইরে থেকে লোডকে আমি লিখলাম 200, আর কংক্রিট দিচ্ছে 100, এটুকুন লোডই তো আমার রেজিস্ট করতে হবে, বাইরে থেকে 200 আসছিল আর কংক্রিট তো 100 দিয়েই দিচ্ছিল, এই ডিফারেন্স লোডটাকে রেজিস্ট করার জন্য আমাদের শেয়ার রেনফোর্সমেন্ট দিতে হবে। শেয়ার রেনফোর্সকে ভিডি দিয়ে ডিনোট করা হয়েছে, দেখবে এই ক্লজ 5.4 যেটা রয়েছে সেখানে অলরেডি লিখে দিয়েছে এই ভিডির মান কত, ভিডির মান হচ্ছে ভি মাইনাস টাও সি ইন্টু বিডি, টাও সি ইন্টু বিডি। আচ্ছা এই ভি মানে কি, এই ভি মানে এই যে ভি ম্যাক্স, ঠিক আছে, আমি বইয়ের ভাষা লিখলাম, বা আমি সাধারণত বইয়ের ভাষা লিখি না আর কি, তো ভি এই ভিটা হচ্ছে এই এক্সটার্নাল শেয়ার ফোর্সটা, আর এই ভিসি কি আমরা তো অলরেডি দেখেছি, ভিসি মানে টাউসি ইন্টু বিডি, টাউসি মানে বিডি, তো 456 এই ভিসি না লিখে আমাদের এই টাউসি ইন্টু বিডি এই আকারেই লিখলো, ঠিক আছে। তো এতটুকু তো বুঝলাম যে স্যার ঠিক আছে আপনি যা লিখলেন বুঝে গেছি যে এক্সটার্নাল লোড আসছে আপনার 200 কিলো নিউটন, আর কংক্রিটের ক্ষমতা হচ্ছে 100, তাহলে 200 থেকে 100 বিয়োগ করলেন, 200 থেকে 100 বিয়োগ করলে পেলেন ভিডি, এই ভিডি লোডকে রেজিস্ট করার জন্য আমাদের স্টিরাপ দিতে হবে। আলাম ঠিক আছে, এই ভিডি লোডকে রেজিস্ট করার জন্য স্টিরাপস দিতে হবে। তো আমাকে বললো স্যার সেই যে স্টিরাপস দিব কিভাবে স্টিরাপ দেবো, আগেরটা তো দেখেছিলাম স্পেসিং আকারে স্টিরাপস এর ক্যালকুলেশন করলাম, আমি বললাম এবারও স্পেসিং আকারে স্টিরাপের ক্যালকুলেশন করব, স্পেসিংটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি ঘন 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 লোহা আমাকে দিতে লাগবে, তার মানে কি আমরা স্পেসিংই খুঁজবো, ঠিক আছে, স্পেসিংই খুঁজলাম, স্পেসিং কে এসভি দিয়ে ডিনোট করলাম। এবার স্পেসিং এর ফর্মুলা কি দেখো, ঠিক তারপরে লেখা আছে ফর ভার্টিক্যাল স্টিরাপস, আইএস করেই লেখা আছে, স্পেসিং এর ফর্মুলাটা হচ্ছে সিগমা এসভি, একদম আইএস করে যা লেখা আছে সেটাই আমি টুকে দিচ্ছি, সিগমা এসভি ইন্টু এএসভি ইন্টু ডি ডিভাইডেড বাই ভিডি, ডিভাইডেড বাই ভিডি। এখানে এসভি কি, এসভি হচ্ছে স্পেসিংটা, আর আমাকে বললো স্যার এখানে সিগমা এসভি কাকে বলে, ঠিক আছে, আমি বললাম দেখো এই সিগমা এসভি হচ্ছে পারমিসিবল টেনসাইল স্ট্রেস, ঠিক আছে, ইন শিয়ার রেনফোর্সমেন্ট, তো পারমিসিবল টেনসাইল স্ট্রেস ইন শিয়ার রেনফোর্সমেন্ট এর ভ্যালুগুলো বলো, মাইল স্টিলের ক্ষেত্রে ভ্যালু কত হবে আর টর্চ স্টিলের ক্ষেত্রে কত হবে, এগুলো অলরেডি পড়িয়েছি, বলো ভ্যালুগুলো বলো। এই সিগমা এসভির ভ্যালুগুলো কত হবে বলো, মাইল স্টিলের ক্ষেত্রে কত, টর্চ স্টিলের ক্ষেত্রে কত, ক্যারেক্টারিস্টিক না কিন্তু পারমিসিবল, ঠিক আছে, পারমিসিবল টাকে সিগমা এসভি দিয়ে ডিনোট করছে। 140 140 আর 130 আর 230 আর 190। না তুমি এই জন্যই আমি বলতে বললাম, হ্যাঁ আমি এমনি বলতে বলিনি, ঠিক আছে, একজন আমাকে যে বললে এখন 4টে ভ্যালু, সে কি কি ভ্যালু বললে আরেকবার বলো। স্যার 140 টেনসাইল, আর এইটা হচ্ছে কম্প্রেশন 130। তুমি বললে 140 আর হচ্ছে 130, কিন্তু এটা তো আমি বিম পড়াচ্ছি, বিমে কি কম্প্রেশন আসে না কলামে কম্প্রেশন আসে? কলামে কম্প্রেশন আছে। তাহলে এখানে তোমার 130 এর ব্যাপারটা যাবে না, শুধু না না 140 স্যার আপনি ভ্যালুগুলো বলতে বলছিলেন, আর ও ভ্যালুগুলো বলতে বললাম, ঠিক আছে, তাহলে সিগমা এসভি কি জিনিস তোমরা বুঝতে পেরেছো। দেখো যে প্রথম থেকে ক্লাস করা আশা করি সবাই প্রথম থেকেই ক্লাস করছে। আচ্ছা এএসভি কি জিনিস, এএসভি একই জিনিস, এএসভি তো আমি অলরেডি তোমাদের পড়িয়েছি, এএসভি ইকুয়ালস টু নাম্বার অফ লেক, নাম্বার অফ লেক, নাম্বার অফ লেক ইন্টু পাই/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু পাই/4 ইন্টু 5 স্কোয়ার, এটা পেয়ে গেলাম, এখান থেকে আমি এএসভির ভ্যালুটা পেয়ে গেলাম, আর এই ডি এর ভ্যালুটা পেয়ে গেলাম, আর এই ভিডির ভ্যালুটা কোথা থেকে পাবো, এই দেখো ভিডির ভ্যালু তো আমি ক্যালকুলেশন করা তোমাদের শিখিয়েছি, এই 200 থেকে 100 বিয়োগ করলাম, এটাই হচ্ছে আমাদের ভিডি, এখান থেকে আমি কত ঘন ঘন লোহার স্টিরাপস দেবো সেটা আমরা পেয়ে গেছি, আমাদের ডিজাইন অলরেডি শেষের পথে, আমরা অলরেডি শেষের পথে হাঁটছি। এবার আমাকে বললো স্যার আপনি বললেন যে এই একটা বিম আঁকলেন, আপনি একটা বিম আঁকলেন
আপনি ক্যালকুলেশন করে বললেন যে এই এসভি গুলো ডিস্টেন্স এতটা হবে, এগুলো হচ্ছে আপনার এসভি গুলো ডিস্টেন্স, এই একটা এসভির ডিস্টেন্স, এই একটা এসভির ডিস্টেন্স। তো একটা কোড তো কিছু একটা বলেছে এই এসভি সম্বন্ধে, তো আপনি ক্যালকুলেশন করে বললেন। কোড তো কিছু বলেছে, কোড কি বলেছে? আমি বললাম চলে যাও কোডের পেজ 47 ক্লজ নম্বর 26.1.5.5, চলে যাও, বের করো পেজ 47, বের করো। বের করেছো পেজ 47? আচ্ছা কি বলেছে আইএস কোড, কি বলেছে? যদি আমার ভার্টিক্যাল যদি স্টিরাপস গুলো হয়, স্টিরাপস গুলো যদি ভার্টিক্যাল হয়, সেই ভার্টিক্যাল স্টিরাপস এর ভ্যালু হচ্ছে 0.75 ইন্টু স্মল ডি। যদি আমাদের স্টিরাপস গুলো যদি ইনক্লাইন্ড হয়, স্টিরাপ গুলো যদি ইনক্লাইন্ড হয়, তাহলে তার একটা স্টিরাপস থেকে আরেকটা স্টিরাপস এর স্পেসিং এর ফর্মুলা হচ্ছে ডি, আর এই একটা স্টিরাপস থেকে আরেকটা স্টিরাপস এর স্পেসিং এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 300। ঠিক আছে, এবার আমাকে বলতে পারে স্যার একটা সবই তো বুঝলাম, তাহলে আপনার এই স্টিরাপস গুলো এগুলো যে এঁকেছেন হয় ভার্টিক্যাল হবে অথবা ইনক্লাইন্ড হবে, যে কোনো একটা হবে। তো একই বিমে তো ভার্টিক্যাল ইনক্লাইন্ড দুটো ইউজ করা হয় না জেনারেলি। বললাম হ্যাঁ, জেনারেলি তাই ইউজ করা হয় না, একই বিমে দুটো ইউজ করা হয় না। তো ধরুন আমাকে প্রশ্নে বললো যে ম্যাক্সিমাম স্পেসিং কত, আমার স্পেসিং কত, ম্যাক্সিমাম স্পেসিং কত। এই ক্যালকুলেশন করে আমি এসভির মান পেলাম 400, এই ক্যালকুলেশন করে আমি এসভির মান পেলাম 400, আর ইনক্লাইন্ডের ক্ষেত্রে পেলাম 0.75, ভার্টিক্যালের ক্ষেত্রে 0.75 ডি, ইনক্লাইন্ডের ক্ষেত্রে ডি, আর 300। তো ম্যাক্সিমাম স্পেসিং আমি কোনটা লিখবো? আমি লিখলাম মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম, এই কথাটা শুনে রাখো ভালো করে, এটা শুধু আরসিসির এখানে না, এটা এরপরে কলাম পড়াবো, কলামেও দেখবে। ম্যাক্সিমাম স্পেসিং এই টার্মটা যদি দেয় এবং অনেকগুলো ভ্যালু দিয়ে দেয়, ম্যাক্সিমাম স্পেসিং এই টার্মটা থাকবে এবং 3-4টে ভ্যালু থাকবে, তার মধ্যে কোন ভ্যালুটা নেব? কান খুলে শুনে রাখো, তার মধ্যে মিনিমাম যেই ভ্যালুটা হবে সেটা আমাকে নিতে হবে। ঠিক আছে, যদি কখনো বলে স্টিরাপসের ম্যাক্সিমাম স্পেসিং কত, ম্যাক্সিমাম কথাটা যদি দেয়, তাহলে এর যে মিনিমাম যে ভ্যালু, এগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু সেটাকে নেব। তো আমার এসভির ভ্যালু কত আসলো? সিগমা এসভির ভ্যালু এলো আমার 400, আর এখানে ধরো আমি ভার্টিক্যাল নিয়েছি, ভার্টিক্যাল করে এলো 250, আর ম্যাক্সিমাম হচ্ছে 300। তো আমি স্পেসিং তাহলে কত দেব? আমার এলো 400 মিলিমিটার, এটা এলো আমার 250 মিলিমিটার, এটা এলো আমার 300 মিলিমিটার। তাহলে আমার ম্যাক্সিমাম স্পেসিং কোনটা হবে বলো? 250 দাদা। 250 ম্যাক্সিমাম স্পেসিং 250। তাহলে ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে মিনিমাম, এগুলোর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু সেটা আমার ম্যাক্সিমাম স্পেসিং নেব। ঠিক আছে, এটুকুন জানলেই আমাদের চলে আর কি ডিজাইনে। এবার একজন বলে দিল স্যার আপনি একটা যদি এখানে যে ইনক্লাইন্ড লিখেছেন, যে ইনক্লাইন্ড আসলে আপনি বলেছেন যে স্মল ডি নিতে। ঠিক আছে, এবার ইনক্লাইন্ডে তো কোনো অ্যাঙ্গেল নেই, যদি আলফা বলে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দেয়, ধরুন আলফা 30 ডিগ্রি বা কিছু একটা দিয়ে দিতে পারে আলফা, এই ইনক্লাইন্ডের ভ্যালু, তাহলে তার ফর্মুলা কি হবে? আমি বললাম এরকম যদি দিয়ে দেয় তাহলে তোমরা পেজ 85-তে চলে যাও। পেজ 85 ক্লজ নম্বর হচ্ছে B5.4, চলে যাও পেজ 85-তে চলে যাও। B5.4 ওখানে কি আছে পড়ে শোনাও একজন আমাকে। পেয়েছো? পেলে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো কি আছে ফর্মুলাটা বলো। ওই ফর্মুলাটা স্যার ওই ভার্টিক্যাল স্টিরাপের হ্যাঁ, ইনক্লাইন স্টিরাপের বললাম না, VS ফর্মুলাটা কি? সিগমা VS ইকুয়াল টু SB ভিএস ইকুয়ালস টু ASB। আরে ইনক্লাইন্ডেরটা বলো, ইনক্লাইন্ডেরটা বি বি পেজ 85-তে গিয়ে এটা বিটা বলো। ছেড়ে দাও, আর বলার কিছু নেই, দেখে নেবে। VS is equal to sigma SB A SB D by SB.
এসবি ইন্টু ডি বাই এসবি, এতটুকুনি লেখা আছে না? সাইন আলফা প্লাস কজ আলফা। ওখানে লেখা আছে সাইন আলফা প্লাস কস আলফা, সাইন আলফা প্লাস কস আলফা। এই টোটালটা হলো আমার যদি ইনক্লাইন্ডের যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে সেই ইনক্লাইন্ডের স্পেসিং বের করার, আর যদি অ্যাঙ্গেল না দেওয়া থাকে তাহলে স্মল ডি। এই হচ্ছে আমাদের স্টিডাপসের আমাদের একটা ডিজাইন তোমাদের করালাম একটা। আচ্ছা ডিজাইনটা কি বোঝা গেছে? দেখো ডিজাইন করতে দেবেন, আমি একটা ওভারঅল ভিউ করালাম, কারণ এর পরের কারণটা বুঝতে পারবে। এই ওভারঅল ভিউ যদি না থাকতো না তাহলে কোশ্চেনের অ্যান্সারই করতে পারতেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? এর ওপর আমি একটা নোট দিয়ে দিয়েছি, আজকে একটু আগেই নোট দিয়েছি তোমাদের, আমি নিজে নোটটা বানিয়ে দিয়েছি, একদম কিচ্ছু এটা লিখতে হবে না, স্টেপ 8টা স্টেপ করে আমি নোট দিয়েছি, ওটা দেখে নেবে। কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েসের মাধ্যমে বলবে, আমি পার্টিকুলার সেটার উত্তর বলে দেবো, ঠিক আছে? এবার আমরা দেখো বোঝা গেছে, মোটামুটি বুঝতে পেরেছো তো? বাড়িতে তো পড়তে লাগবে। আর সি ডিজাইন তো আমি যেটা লেকচার দিলাম এতে 100% কারোর ক্লিয়ার হবে না, বাড়িতে এবার তোমাকে একটু দেখতে লাগবে। আমি নোটও দিয়ে দিয়েছি, ক্লজ নাম্বারও সব মেনশন করে দিয়েছি, এটা একটু দেখে নাও বাড়িতে, ঠিক আছে? এমনি ওভারঅল বোঝা গেছে পুরো জায়গাটা কি করতে চাচ্ছি আমি? হ্যাঁ স্যার। বোঝা হ্যাঁ গেছে স্যার, মোটামুটি, এটা বোঝা গেছে তো? যদি বলো তাহলে আমি আরেকদিন ক্লাস নিয়ে না হয় বুঝিয়ে দেবো, আরেকবার বুঝিয়ে দেবো যদি খুব অসুবিধা হয়। এর উপর একটা ভিডিও হ্যাঁ করে দেবেন ছোট করে। স্যার ভিডিওর মতো আমি স্যার। ভিডিও রেকর্ডিং আমি বলেছিলাম, দেখো আমি একদম ব্যাচে আজকে বলি, আমি ওই কৌস্তবকে বলেছিলাম যে ও কেন করলো না এখন আমি জানি না, যে তা করে নিয়েছো, হচ্ছে রেকর্ডিং হচ্ছে, মানে ভিডিও আকারে হচ্ছে না শুধু অডিও হচ্ছে? ব্যাস ব্যাস, তাহলে তো ঠিক আছে, আমার একজন করে নিয়েছে একজন, ও দিয়ে দেবে। তাহলে আমাকে বলো একটু, ব্যাচেটাকে ফোন করো তুমি, তাহলে আমি সেভাবে, আমি তো জানি যে কিছু রেকর্ডিং হচ্ছে না, আমাকে আবার খাটতে হবে এই জন্য, ঠিক আছে? তুমি আমাকে স্যার আপনার একদিন স্যার বলো। বলছি আপনার যদি টাইম হয় একদিন স্যার একটা ডিজাইন এর বেসিসে করে দেখিয়ে দিলে স্যার ভালো হতো স্যার। এটা তুমি, আমি যা বলে দিলাম শোনো, এবার তুমি একটা যে কোনো বইয়ে একটা ডিজাইন আমি জাস্ট স্টেপ বলে দিলাম, হয়তো রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা দেখে নেবে, এবং আমি নোটও দিয়ে দিয়েছি, একটা ডিজাইন নিজে করো। হ্যাঁ নিজে করো, এত বলা যাবে না, বুঝছো? ডিজাইন তো হাতে করানো যাবে না, কোশ্চেন প্র্যাকটিস করাতে হবে প্রচুর, ফলে এটা তুমি নিজে করো, কোথাও অসুবিধা হলে আমি বলে দেবো। আচ্ছা এরপরে আমি দুটো জিনিস পড়াবো, একটা এই দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা বন্ড স্ট্রেস, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, ঠিক আছে? তো এবার প্রথমে পড়াবো বন্ড স্ট্রেস। তো এবার প্রশ্ন আসলো, স্যার বন্ড স্ট্রেস কি জিনিস, বন্ড স্ট্রেসের দরকার হয় কেন? আমি বললাম এই দেখো আমার একটা কংক্রিট একটা বিম রয়েছে, এরা কংক্রিটা বিম রয়েছে, এই একটা কংক্রিটা বিম আমার রয়েছে, কংক্রিটা বিম রয়েছে, এর মধ্যে আমার একটা এই রেনফোর্সমেন্ট একটা ইমার্জ করা আছে, একটা রেনফোর্সমেন্ট ইমার্জ করা আছে, এটা আমার রেনফোর্সমেন্ট রয়েছে। তো রেনফোর্সমেন্টের কাজ কি? রেনফোর্সমেন্টের কাজ হচ্ছে টেনশন নেওয়া। আর আমার কংক্রিটের কাজ কি? কংক্রিটের কাজ হচ্ছে কম্প্রেশন নেওয়া, কংক্রিটের কাজ হচ্ছে আমার কম্প্রেশন নেওয়া, কংক্রিটের কাজ হচ্ছে কম্প্রেশন নেওয়া। তাহলে টেনশন আর কম্প্রেশন, তাহলে এদিকে টেনশন আর হচ্ছে এদিকে হচ্ছে কম্প্রেশন, টেনশন হচ্ছে একদিকে, কম্প্রেশন আরেকদিকে, তাহলে কি আমাদের এটা স্টেবল কন্ডিশন? তাহলে না স্যার, এটা তো স্টেবল কন্ডিশন না, একদিকে টেনশন হচ্ছে একদিকে কম্প্রেশন হচ্ছে, এটা কিছুতেই তো স্টেবল কন্ডিশন হতে পারে না। তার মানে কি আমাদের আলাদা কিছু একটা ফোর্স দরকার হবে, বুঝতে পারলাম, ঠিক আছে? সেই ফোর্সটা সম্বন্ধে এবার আমাদের পড়তে হবে এখানে। তো আমরা কি জানলাম, এটাও আমি টোটাল 9টা পয়েন্ট বলবো, এই 9টা পয়েন্ট একদম মনে রেখে দাও, আর কিচ্ছু পড়তে হবে না, বন্ড স্ট্রেস একদম মনে রাখতে হবে 9টা। প্রথম পয়েন্ট কি? কংক্রিট। কংক্রিট আমাদের কি করে? কংক্রিট আমাদের ন্যায় হচ্ছে, লেখাগুলো না মানে গোল গোল পেকে যাচ্ছে, সিটি এগুলো আমাদের কংক্রিট কি নেয় আমাদের? কংক্রিট নেয় কম্প্রেশন, এটা আমাদের, এই দেখো কংক্রিট লিখেছি সব সালা গোল হয়ে গেছে, কংক্রিট, কংক্রিট আমাদের কি নেয়? কম্প্রেশন। আর আমাদের স্টিল কি নেয়? আমাদের স্টিল নেয় হচ্ছে টেনশন, এটুকুন তো আমরা সবাই জানি। তো এদের আমাদের 3 নাম্বার পয়েন্টে এদের অ্যাটাচ টুগেদার, এদের একটা হচ্ছে কংক্রিট যেহেতু এদিকে বাড়ছে আর কম্প্রেশন, দুটো দিক আলাদা, এরা একজন আরেকজনের থেকে দূরে সরে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, তো এদের একসাথে ধরে রাখতে হবে, অ্যাটাচ টুগেদার, যাতে লোড নিতে পারে আমার বিমটা। সেই জন্য এদের সারফেসে একটা স্ট্রেস জেনারেট করতে হবে, এদের এই সারফেস বরাবর একটা স্ট্রেস জেনারেট করতে হবে,
ঠিক আছে, সারফেস বরাবর একটা স্ট্রেস জেনারেট করতে হবে। এই সারফেস বরাবর যে স্ট্রেস জেনারেট হলো, এই সারফেসের স্ট্রেসটাকে বলা হয় বন্ড স্ট্রেস, এটাকে বলা হয় বন্ড স্ট্রেস। ঠিক আছে, বন্ড স্ট্রেস, বন্ড স্ট্রেসকে আমি লিখতে পারি সার্কামফারেন্সিয়াল স্ট্রেস জেনারেটেড অ্যাট দ্য সারফেস ফর অ্যাটাচ টুগেদার। ঠিক আছে, এবার এটা আবার নোটের মধ্যে লেখা আছে, 4 নম্বর পয়েন্টে লেখা আছে বন্ড স্ট্রেসের ডেফিনেশন। তো বন্ড স্ট্রেস কি বুঝলাম, সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, ঠিক আছে, জেনারেটেড অ্যাট দ্য সারফেস ফর অ্যাটাচ টুগেদার, মানে স্টিলের সারফেসে একটা স্ট্রেস জেনারেট হচ্ছে, যাকে এখানে সবুজ লাইন দিয়ে দেখানো হয়েছে আর কি, এটা স্টিল আর কংক্রিটকে ধরে রাখতে সাহায্য করছে। এবার আমাকে বললো স্যার এই যে বন্ড স্ট্রেস জেনারেট হচ্ছে, এই বন্ড স্ট্রেস তো বুঝলাম স্টিল আর কংক্রিট এই দুটোর জন্য মূল বন্ড স্ট্রেস জেনারেট হলো, আর বন্ড স্ট্রেস কি, সারফেসে একটা স্ট্রেস জেনারেট হলো। তো এর তো কিছু নিশ্চয়ই ভ্যালু ট্যালু আছে। বললাম দেখো ভ্যালুগুলো প্রতিবার পিএসসি তে আসে, এবারও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি তে এই বন্ড স্ট্রেস থেকে কোশ্চেন এসেছিল। তোমাকে দুটো টেবিল মনে রাখতে হবে, একটা হচ্ছে পেজ 81, পেজ 81 বের করে নাও সঙ্গে সঙ্গে, টেবিল নাম্বার 21, আরেকটা হচ্ছে পেজ 43 বের করো, পেজ 43 এর ক্লজ নাম্বার 26.2.1.1, এ দুটো বের করো, পেজ 81 আর পেজ 43 দুটো বের করো, এক্ষুনি বের করো। ঠিক আছে, তো বের করে নিলে সেখানে দেখবে কতগুলো বন্ড স্ট্রেসের ভ্যালু রয়েছে। বন্ড স্ট্রেসে বের করেছো কি? আগে পেজ 81টা বের করো। হ্যাঁ বের করেছো? আচ্ছা, পেজ 81তে টেবিল নাম্বার 21 বললাম, সেখানে দেখো বন্ড স্ট্রেসের কি ভ্যালু লিখেছে, ওরা এরকম ভাবে লিখেছে M15, M15, M20, M25, আগে লিখেছে M15, 20, 25, 30, এর বন্ড স্ট্রেসের ভ্যালুগুলো কি বলেছে? 15 বন্ড স্ট্রেস 0.8, 0.9, 1 আর আরে 1.1। এটা তো বলেছে 0.6, 0.6, 0.8, 0.9 আর 1, এটা হচ্ছে লিমিট স্টেট মেথডে বলেছে বন্ড স্ট্রেসের এই ভ্যালুগুলো। ঠিক আছে, হ্যালো এই পড়িয়ে তোকে কল করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা এবার এটা হচ্ছে বন্ড স্ট্রেসের ভ্যালু বলেছে পেজ 81তে। তো এটা হচ্ছে লিমিট স্টেট মেথডের সাহায্যে বন্ড স্ট্রেস। ঠিক আছে, বন্ড স্ট্রেসও রয়েছে, ওয়ার্কিং স্টেট, লিমিট স্টেট দুটোরই বন্ড স্ট্রেস রয়েছে। আরেকটা চলে যাও হচ্ছে পেজ 43-এ চলে যাও, পেজ 43, বলো একজন বলো পেজ 43-এর বন্ড স্ট্রেসের 26.2.1.1। হ্যাঁ বলো বন্ড স্ট্রেসের ভ্যালুগুলো কি বলেছে? M20 এর 1.2, M25 এর 1.4, M30 এর 1.5, M35 এর 1.7, আমি M40 and আমি above এর 30 অব্দি লিখছি, আমি 1.9। M30 অব্দি লিখছি, আমি 30 অব্দি লিখছি, আর অত যাচ্ছি না। তবে মোদ্দা কথা মানে তোমাদের বোঝানো যে বইয়ে কোথায় আছে বার 1.4, 1.5। আচ্ছা দেখো, এটা হচ্ছে বন্ড স্ট্রেসের ভ্যালু, এটা লিমিট স্টেট মেথডে, লিমিট স্টেট মেথডে বন্ড স্ট্রেসের ভ্যালু, আর এটা ওয়ার্কিং স্ট্রেস মেথডে বন্ড স্ট্রেসের ভ্যালু। বন্ড স্ট্রেসকে আমরা কি দিয়ে ডিনোট করি? টাও বিডি দিয়ে বন্ড স্ট্রেসকে ডিনোট করি। তো পরীক্ষার কোশ্চেনে বহুবার এই কোশ্চেনটা এসেছে যে M20-র ক্ষেত্রে বন্ড স্ট্রেস কত, বা M25 এর ক্ষেত্রে বন্ড স্ট্রেস কত। যদি কিছু না দেওয়া থাকে তাহলে ওয়ার্কিং স্ট্রেস মেথডের বন্ড স্ট্রেসটা লিখবে, আর যদি উল্লেখ করে দেওয়া থাকে লিমিট স্টেট মেথড, তাহলে লিমিট স্টেট মেথডের বন্ড স্ট্রেস লিখবে। ঠিক আছে, এতটুকু কিন্তু আমরা বুঝলাম। তাহলে আমরা কি কি পড়লাম বন্ড স্ট্রেস নিয়ে? বন্ড স্ট্রেস নিয়ে ক্লজ 1-এ পড়লাম যে আমাদের কংক্রিট নেয় কম্প্রেশন, ক্লজ 2-তে বললাম স্টিল নেয় টেনশন, ক্লজ 3-তে কি বললাম, এদের টেনশন আর কম্প্রেশনকে অ্যাটাচ করতে হবে, এদের একসাথে ধরে রাখতে হবে। আমরা ক্লজ 4-এ কি পড়লাম, এদের একসঙ্গে ধরে রাখতে এদের সারফেসে একটা স্ট্রেস জেনারেট হয়, এই সারফেসের স্ট্রেসটাকে বলা হয় বন্ড স্ট্রেস। এটা 5-এ পড়লাম। 6 নম্বর ক্লজে কি পড়লাম? 6 নম্বর ক্লজে এই টেবিলটা পড়লাম, এই টেবিলটা পড়লাম এবং বুঝলাম যে এই টেবিলটা মুখস্থ না রাখলে পারবোই না। এবার আমাদের আরো পড়তে হবে, ক্লজ নম্বর 7 পড়তে হবে। আচ্ছা দেখো, ক্লজ নম্বর 7 বলেছে যে যদি আমি আগে আমি কেন বিমের ডিজাইনে আগে রেনফোর্সমেন্ট কেন নিতাম? আগে আমি নিতাম হচ্ছে যে তোমার টেনশনের জন্য রেনফোর্সমেন্ট লাগে, এটা একদম বেসিক ডিজাইন। আমরা এভাবে 1.2 1.4 যেটা আছে ওটা তো এলএসএম এর না?
1.2 1.4 ওটা ওয়ার্কিং স্ট্রেসে না না, এটা লিমিটেড লেখা আছে কি, দাঁড়াও, হ্যাঁ এটা হ্যাঁ লেখা দাঁড়াও, আছে তো ডিজাইন বন্ড limited, স্ট্রেস হ্যাঁ, লিমিট স্ট্রেস ভুল বলেছি Design- তাহলে। এটা আমরা ডিজাইন বন্ড অ্যাকচুয়ালি মনে নেই, বুঝছো তো ভ্যালুগুলো। আমি এইটা হচ্ছে ওয়ার্কিং স্টেট মেথড, আমি জাস্ট লেখার সময় আমি উল্টো লিখে দিয়েছি। এটা হচ্ছে আমার ওয়ার্কিং স্টেট মেথড, এটা হচ্ছে লিমিট স্টেট মেথড। ঠিক আছে, লেখার সময় আমি উল্টো লিখে ফেলেছি আর কি, একদম লেখাই আছে তো, এটা কিছু ব্যাপার না। এটা এই যে 1.2 1.4 এই ভ্যালুগুলো যেগুলো আছে এর ওপরেই দেখো লেখা আছে ডিজাইন বন্ড স্ট্রেস ইন লিমিট স্টেট মেথড। ঠিক আছে, তো এবার যখন আমি কংক্রিটের ডিজাইন শুরু করি তখন স্টিল ইউজ করেছিলাম শুধুমাত্র টেনশনকে রেজিস্ট করার জন্য। এরপরে আমাদের ডিজাইন ধীরে ধীরে এগোতে থাকে, ধীরে ধীরে ডিজাইন আগাতে গিয়ে আমরা দেখলাম কম্প্রেশন জোনেও আমরা লোহা ইউজ করছি। তো কম্প্রেশন জোনেও আমরা লোহা ইউজ করছি, তো এই বন্ড স্ট্রেসের ভ্যালুগুলো শুধুমাত্র টেনশনের জন্য। এবার যদি আমাদের টেনশন থেকে যদি আমাদের কম্প্রেশনে আমরা ইউজ করি লোহা, টেনশন থেকে আমরা যদি কম্প্রেশনে জোনে আমরা লোহা ইউজ করি, তাহলে বন্ড স্ট্রেসের যে ভ্যালু, ধরো 1.2টাকেই ধরলাম, বন্ড স্ট্রেসের যে ভ্যালু সেটাকে আমরা 25% আমরা বাড়াবো। 25% বাড়াবো মানে কি 1.25 দিয়ে এটাকে গুণ করব। বোঝা গেল? আমরা প্রথমে যে স্টিল ইউজ করতাম সবই টেনশনের জন্য ইউজ করতাম, তাই তো, নিউট্রাল অ্যাক্সিসের নিচে টেনশনে লোহা লাগে। কিন্তু পরে আমরা দেখলাম যে আমাদের ডাবল রেনফোর্সড বিমও ইউজ করতে হচ্ছে, তার মানে কম্প্রেশন জোনেও লোহা দিতে হচ্ছে। তো কম্প্রেশন জোনে যে লোহাটা দেব তার বন্ড স্ট্রেস 1.25% মানে 25% বেড়ে যায়। ঠিক এই ক্লজটার নিচে লেখা আছে, এটা লেখা আছে পেজ 43 ক্লজ 26.2.1.1 এর নিচেই শুধু এই কথাটা লেখা আছে। এবার আমাদের আগে স্টিল কি হতো, আমাদের আগে স্টিল হতো মাইল্ড স্টিল, আমাদের আগে মাইল্ড স্টিল ইউজ হতো। কিন্তু যত দিন যাচ্ছে আমরা এখন HYSD বার ইউজ করছি, আমরা HYSD বার ইউজ করছি। এই যে বন্ড স্ট্রেসের যে ভ্যালুগুলো লেখা রয়েছে না, এই ভ্যালুগুলো এই মাইল্ড স্টিলের লোহার ক্ষেত্রে লেখা আছে, মাইল্ড স্টিলের লোহা এবং তোমার টেনশন জোনে তোমার স্টিল ইউজ হয়েছে। এবার যদি আমাকে HYSD বারের জন্য ইউজ করতে হয় 8 নম্বর ক্লজে, আমি তো অ্যাকচুয়ালি ইউজ করেছি মাইল্ড স্টিলের জন্য, আমি যদি HYSD বার হিসাবে যদি ইউজ করি, HYSD বার যদি আমি ইউজ করি, তাহলে আমার যেটা বন্ড স্ট্রেস তাকে আমাকে 60% বাড়াতে হবে। তাহলে আমার বন্ড স্ট্রেস কত ছিল, আমি এই 1.2টাকে ইউজ করছি, তাহলে এই 1.2টাকে আমাকে বাড়াতে হবে 60%, মানে 1.60 দিয়ে গুণ করতে হবে। তারপরে এটাকে একবারে শর্টে বলে দিচ্ছি, আগে যে আমরা এই চার্ট পড়লাম বন্ড স্ট্রেসের ভ্যালুগুলো 1.2 1.4 1.5, এই বন্ড স্ট্রেসের ভ্যালুগুলো শুধুমাত্র যেই স্টিলটা ইউজ হয়েছে সেটা মাইল্ড স্টিল ইউজ করেছি এবং শুধুমাত্র টেনশন জোনে স্টিলটা ইউজ করেছি। এবার আমাদের পরবর্তী সময় দেখা গেল যে স্টিল টেনশন জোনে থেকে কম্প্রেশন জোনে ইউজ হচ্ছে, মানে যখন ডবল রেনফোর্সড বিম যখন ইউজ করছি তখন কম্প্রেশন জোনে ইউজ হচ্ছে, সেই সময় আমার বন্ড স্ট্রেসটাকে আমাদের 25% বাড়িয়ে নিতে হলো। ঠিক আছে, আর মাইল্ড স্টিল থেকে যখন টর্চ স্টিলে যখন যাচ্ছি তখন আমাদের বন্ড স্ট্রেসটাকে 60% বাড়াতে হলো। এই আমাদের অল অ্যাবাউট রিগার্ডিং বন্ড স্ট্রেস। আরেকটা কথা রয়েছে, বলো এটুকুন বোঝা গেছে কি, 8টা পয়েন্ট বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার ধরো স্যার ওই 25 আর 60% ওইটা আরেকবার বলুন স্যার একটুখানি। আচ্ছা এটা তুমি দেখে নাও, এটা ক্লজ এটা একদম বইয়ের মধ্যেই লেখা আছে, ক্লজ 26.2.1.1 এর নিচেই লেখা আছে। শুধু বই কি নিয়ে বসেছো না বই নিয়ে বসেছো? হ্যাঁ বই নিয়ে বসেছি স্যার। এখানে দেখো দেখেছি লেখা আছে, যদি আমরা মাইলস আগে আমরা যে এই বন্ড স্ট্রেসের যে চার্টটা লিখেছি, এই চার্টটা টোটালটাই হচ্ছে মাইল্ড স্টিলটা হচ্ছে মাইল্ড স্টিল আর লোহাটা হচ্ছে টেনশনের জন্য। এবার কোনো কারণে আমাদের যদি টর্চ স্টিল ইউজ করতে হয় তাহলে আমাদের বন্ড স্ট্রেসকে কত বাড়াবো টর্চ স্টিল ইউজ করলে? 60%। আর যদি ইয়ে করি টেনশন থেকে যদি কম্প্রেশনে যাই তাহলে কত বাড়াবো? 25%। আর যদি বলে দিল ধরো M30 গ্রেডের কংক্রিট দিয়ে
বললো বন্ড স্ট্রেস 1.5। এটা কিন্তু বলে দেবে না, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতেই হবে, 12, 14, 15, এটা আমারও মনে ছিল, তোমাদেরও মনে রাখতেই হবে। বন্ড স্ট্রেসের ভ্যালুটা বললো, মনে রাখলাম 1.5। এবার বললো যে তোমার একাধারে টর্চ স্টিলও ইউজ করলাম, আবার টেনশনেও লোহা দিলাম, তাহলে বন্ড স্ট্রেস কত হবে? 60% ইনক্রিজ করতে হবে। আরে 60% তো ইনক্রিজ করবো, যদি 60%-এর সঙ্গে 25% ইনক্রিজ করতে হবে। যদি আমি, তো বোঝেনি মনে হয় কোশ্চেনটা, বন্ড স্ট্রেস আমার 1.5, এবার আমি এই যে লোহাটা দিলাম সেটা টেনশন জোনে না দিয়ে কম্প্রেশন জোনে দিলাম, তার মানে কত বাড়াবো? কত বাড়াবো? যদি তোমার কম্প্রেশন জোনে দিই 1.25% বাড়াবো। আর যেই লোহাটা ইউজ করছি সেটা টর্চ স্টিল ইউজ করছি, তার মানে আরো 1.60% বাড়াবো। ঠিক আছে, এটাকে গুণ করে যেটা সলিউশন আসবে সেটাই এর উত্তর। ঠিক আছে, বোঝা গেছে বন্ড স্ট্রেস সম্বন্ধে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যে কয়টা কোশ্চেন, আজকে টাইম হয়ে গেছে, কয়েকটা কোশ্চেন আমি করিয়ে দিই তাও, হ্যাঁ, এটুকুন সম্বন্ধে, তাহলে ক্লিয়ার হবে। বের করো তো কোশ্চেনের চার্টটা বের করো। শোনো, এখনো চ্যাপ্টার শেষ হয়নি, এই চ্যাপ্টারটা আরেকদিন আমার সময় লাগবে টোটালটা করাতে, কারণ আমার ডেভেলপমেন্ট লেন্থটা করাবো, ডেভেলপমেন্ট লেন্থটা বাকি আছে। ঠিক আছে, আরো কিছু কিছু অনেকগুলো ছোটখাটো জায়গা বাকি আছে। যদি আরসিসি তে 10টা কোশ্চেন সেট হয়, এই চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন সেট হবে, যে কোনো পরীক্ষায় তাই হয়ে এসছে আর কি। বলো তো কোশ্চেন নাম্বার গুলো একটু বলো তো, এর কি কি আছে, দাঁড়াও আমি বের করে নিই। বের করো তো কোশ্চেন নাম্বার গুলো। কোশ্চেন নাম্বার 109 বের করো, পরপর পরপর ফটাফট করে দিচ্ছি। গুপ্তাটা বের করো। বের করেছো? হ্যাঁ স্যার। 109 কেন, 32, সরি আমি ভুল দেখেছি, 32 নম্বর কোশ্চেন, 32, 33, সরি। ঠিক ঠিক। দেখো না, নিজেরাও দেখো না, চার্ট তো সবার কাছে আছে, শুধু আমার কাছে কেন, তোমাদের কাছেও তো আছে চার্ট। দেখো 32 নম্বর কোশ্চেনে কি বলেছে, 32 নম্বর কোশ্চেনটা বলো কি বলেছে। ফর এ রেইনফোর্স কংক্রিট সেকশন দ্য শেপ অফ দ্য shear stress diagram কি হবে? শেপ অফ দ্য shear stress diagram প্যারাবোলিক এবং নিউট্রাল অ্যাক্সিস রেক্টাঙ্গুলার বিলো। সি স্যার। সি স্যার। ঠিক আছে, হলো। তারপরে কোশ্চেনটাতে আসো, এই কোশ্চেনটা এখন বলাবো, হ্যাঁ। 34 নম্বর কোশ্চেনটাতে আসো, পড়ো 34 নম্বর কোশ্চেনটা কি বলেছে বলো। পড়ো 34 নম্বর কোশ্চেনটা। If a beam fails in bond, then its bond strength can be increased most economically by. ব্যাস হয়ে গেছে। এ দেখো, আমি এখানে বন্ড স্ট্রেসের কটা পয়েন্ট লিখলাম, 8টা পয়েন্ট লিখলাম, এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। ঠিক আছে, ধরো আমি 10 ডায়ামিটার 10 ডায়ার রড ইউজ করে আমার ধরো বন্ড স্ট্রেস দিলাম, কিন্তু আমার বিমটা বন্ডে ফেল করে গেল। টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া ধরো আমার 100, টোটাল এরিয়া 100 মিলিমিটার স্কোয়ার, টোটাল এরিয়া 100 মিলিমিটার স্কোয়ার। 100 ডায়ার আমি 10টা বার ইউজ করেছি, 10টা বার। 100 ডায়ার 10 নম্বর আমি বার ইউজ করেছি, 10 নম্বর আমি বার ইউজ করেছি। ঠিক আছে, তার এরিয়া হলো 100 মিলিমিটার স্কোয়ার। এবার আমাকে কি বললো, বিমটা আমার বন্ডে ফেল করলো। তাহলে বন্ডে ফেল করতে গেলে, বাঁচাতে গেলে কি করতে হবে? আমি 6 ডায়ার লোহা ইউজ করব, 6 ডায়ার। এখানে 10টা লোহা দিয়েছিলাম, এখানে সেটা 20টা লোহা দিয়ে দেবো, 20 নম্বর লোহা আমি ইউজ করব। কিন্তু আমার টোটাল এরিয়া সমান, টোটাল এরিয়া আমার সমান, টোটাল এরিয়া হচ্ছে 100 মিটার স্কোয়ার। তার মানে হচ্ছে, একটা ধরো আমার বিম রয়েছে যেটা বন্ডে ফেল করছিল, তার এরিয়া ফেল করার আগেও ছিল যা, ফেল করার পরেও তা। টোটাল লোহার এরিয়াকে আমি চেঞ্জ করছি, আনচেঞ্জ রাখছি। আমি কি করছি, যত ডায়ামিটারের রড দিচ্ছিলাম, ডায়ামিটারের রড তার চেয়ে কমিয়ে দিচ্ছি।
ডায়ামিটারের রড কমিয়ে কি করছি, নাম্বার অফ বিম বার বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমার সেকশনটা বন্ডে সেফ হবে। এবার কোশ্চেনটা পড়ো। If a beam fails in bond, then its bond strength can be increased most economically by B হবে using thinner bars but more in number. বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা আসো তারপরে কোশ্চেনটা আসো, 35 নম্বর কোশ্চেনটা বলো কি হবে। 35 নম্বর কোশ্চেনটা পড়ো। If nominal shear stress tau v exists, the design shear strength of concrete ব্যাস tau c. থামো, কি বলেছে, নমিনাল শেয়ার স্ট্রেস টাউ ভি। ঠিক আছে, আমি এখানে নমিনাল শেয়ার স্ট্রেস কোনটাকে বললাম, নমিনাল শেয়ার স্ট্রেস টাউ ভি, এই যে টাউ ভি, এই টাউ ভি, এই টাউ ভি কাকে এক্সিস্ট করছে, কংক্রিটের যেটা, এই টাউ সি কে, কংক্রিটের যেটা টাউ সি কে। আচ্ছা এই টাউ ভি আমি কোথা থেকে পাবো, আমি এই শেয়ার ফোর্স, এই যে শেয়ার ফোর্সের যে ম্যানুটা পেলাম, এই টাউ ভি, এই ভিম্যাক্স যেটা পেলাম, এই ভিম্যাক্স কে বিডি দিয়ে ভাগ করে আমি টাউ ভির মানটা পাবো। টাউ ভির মানটা বলেছে বড়, টাউ ভির মানটা বলেছে ইজ গ্রেটার দেন টাউ সি। আমি এটাকে ঘুরিয়ে এভাবেও বলতে পারি, ভি ম্যাক্স ইজ গ্রেটার দেন টাউ সি, এভাবেও আমি বলতে পারি। তাহলে ভি ম্যাক্স এর ভ্যালু, হ্যাঁ না এটা একটু আলাদা ভাবে কোশ্চেনটা বলতে হবে তোমাদের, দাঁড়াও দাঁড়াও আমি একবার পড়ে নি। হ্যাঁ বলেছে নমিনাল শেয়ার স্ট্রেস টাউ ভি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি কি শিখিয়েছিলাম এখানে বলো আগে, দাঁড়াও, কিছু না একই ব্যাপার। এখানে আমি কি লিখেছি, এখানে আমি হচ্ছে কি লিখেছি, দেখো অলরেডি লিখে দিয়েছি কিন্তু। এই যে টাউ সি যেটা ভিসি যেটা এলো, ভিসিটা কোথা থেকে এলো, ভিসিটা এলো হচ্ছে টাউ সি কে বিডি দিয়ে গুণ করে ভিসি এলো, এটাকে ভিডি দিয়ে গুণ করে ভিসি এলো। আর এই ভিটা কোথা থেকে এলো, এই ভিটা এলো হচ্ছে টাউ কে, এটাকে স্যার বিডি দিয়ে ভাগ করে, হ্যাঁ বলো বলো। ভি ম্যাক্সটা তো হচ্ছে আপনার নর্মাল যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন্থ অটোমেটিক হ্যাঁ পাবো না। দাঁড়াও দাঁড়াও, আমি এটা বলছি না তোমাকে, দাঁড়াও একটা ভুল লিখলাম আমি। হ্যাঁ এই কোশ্চেনটা একটু জাস্ট ঘুরিয়ে দিয়ে টুইস্ট করে দিয়েছে, 1 মিনিট ধরো, আমি 1 মিনিট চিন্তা করে তারপর লিখি। এটা হচ্ছে ভিম্যাক্স মানে কি, ভিম্যাক্স মানে হচ্ছে তোমার টাউ ইকুয়ালস টু টাউ, টাউ ভি ইকুয়ালস টু ভিম্যাক্স বাই বিডি। ঠিক আছে চলো, আচ্ছা এটা বুঝতে পারছো কি, এই টাউ ভি আমি কোথা থেকে পেলাম, এই টাউ সি কে বিডি দিয়ে গুণ করে আমি টাউ ভি পেলাম, এটা এটা বোঝা গেছে, এটা ক্লিয়ার প্রত্যেকের? দেখো এটা তো অলরেডি ক্লিয়ার হওয়াই উচিত রে ভাই, এটা এতক্ষণ ধরে তাই করলাম। এই যে এইটা টাউ সি বের করলাম, টাউ সি কে বিডি দিয়ে গুণ করে আমি ভিসি পেলাম, ঠিক আছে। আর আমি কি করলাম, এটা ইজ লেস দেন ভিম্যাক্স। এই ভিম্যাক্স মানে কি, ভিম্যাক্স কে দেখো এখানে ভিম্যাক্স বলে দেয়নি, এই কোশ্চেনটাতে তোমার টাও ভি দিয়ে বলেছে। টাও ভি মানে কি, সব স্ট্রেস দিয়ে বলেছে। টাও ভি মানে হচ্ছে এই ভিম্যাক্স কে বিডি দিয়ে ভাগ করেছে, ঠিক আছে। আমাকে তুলনা করতে দিয়েছে এখানকার এই টাউ সি আর এখানকার টাউ ভির মধ্যে। তো বলেছে যে এই টাউ সিটা থেকে টাউ ভিটা বড়, তাহলে আমার কতটা পরিমাণ আমার রেনফোর্সমেন্ট দিতে হবে শেয়ারের জন্য, তাহলে কতটা পরিমাণ দিতে হবে, এ টাউ ভিটা বড়, এ টাউ ভি মাইনাস টাউ সি, এতটুকুন পরিমাণ রেনফোর্সমেন্ট দিলেই তো চলবে আমার বিমটার জন্য। অপশন নাম্বার সি তে দেখো তো কি লেখা আছে, টাউ ভি মাইনাস টাউ সি। বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা দিয়ে শেষ করবো আজকে, আর কোশ্চেন করাবো না, এর পরের দিন আমি বাদ বাকিটা করাবো, কিন্তু এই কোশ্চেনটা ক্লিয়ার করবো প্রত্যেকের আগে, ঠিক আছে। এবার বলো বোঝা যাচ্ছে কি বুঝতে পারোনি এই কোশ্চেনটা? এখানে আমি বুঝতে পারো কিছু না নেই তো, এ টাউসি কি করে পেলাম, টাউসি হচ্ছে এই ভিসি কি করে পেলাম, টাউসি কে বিডি দিয়ে গুণ করলাম। আর এই ভিম্যাক্স কি জিনিস, ভিম্যাক্স অ্যাকচুয়ালি ভিম্যাক্স হচ্ছে
ভিম্যাক্স দিয়ে দেওয়া উচিত কোশ্চেনটা। তোমরা বলতে পারো স্যার আপনি এখানে তো দেখিয়েছেন যে এই ভিম্যাক্স কে বিডি, এখানে তোমরাও বলতে পারো স্যার এটা আপনি এইভাবে লিখেছেন। আমি কি লিখেছি সেটাও একবার দেখিয়ে দিই। আমি লিখেছি যে এই ভি থেকে বিয়োগ করলাম এই টাউসির মান, ঠিক আছে, কিন্তু পার্টিকুলার কোশ্চেন আমাকে ভি দিয়ে বলে দেয়নি, আমাকে টাও দিয়ে বলে দিয়েছে, শেয়ার স্ট্রেস দিয়ে বেরোছে। তো আমি কি করব, টাও ভি মানে টাও ভিটাকে কি করে পাবো, এই ভি ম্যাক্সের যে ভ্যালুটা রয়েছে তাকে বিডি দিয়ে ভাগ করলেই আমি পাবো হচ্ছে এই টাও ভিটা।